সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহমতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস এবং সংস্কৃত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আমি তোমাদের সাথে আজকে এসেছি অন্যরকম মানবিক পাঠশালা উদ্ভাসের যে প্রোগ্রামটি, সেটিতে তোমাদের সাথে আজকে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি প্রথম পত্র নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা প্রথম ক্লাস হিসাবে একদম প্রথম অধ্যায় সেটি হচ্ছে প্রাক ইসলামী আরব। সেই প্রাক ইসলামী আরবটি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এই প্রাক ইসলামী আরবের যেই টপিকগুলা আমাদের আছে সেগুলোতে আমরা একটু আসি। আমাদের এখানে তিনটা ভাগ করতে পারি আমরা চ্যাপ্টারটিকে। এক ইসলামের পূর্ব যুগে আরবদের ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং হচ্ছে আদিবাসীদের উপর, মানে আরব যারা আদিবাসী ওই অঞ্চলে তাদের উপর এই জলবায়ুর প্রভাব। দ্বিতীয় সেটি হচ্ছে প্রাচীন সভ্যতার বৈশিষ্ট্য, তাদের অবদান ও প্রভাব, মানে পৃথিবীর আরো আরবদের পূর্বেও যে সকল সভ্যতা সমূহ ছিল সেই সকল সভ্যতায় কি কি ধরনের অবদান তারা রেখেছে এবং তাদের কি কি আপনার রচনাবলী কিংবা হচ্ছে তাদের কি কি তৈরিকৃত বিষয়াদি ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তৃতীয় ভাগে সেটি হচ্ছে প্রাক ইসলামী যুগের আরবদের সামাজিক, অর্থনৈতিক এবং হচ্ছে ধর্মীয় অবস্থা। এই একই সাথে আমরা সামাজিক অবস্থা ও হচ্ছে আরবদের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি যে প্রথম পার্টটি, সেটি হচ্ছে ইসলাম পূর্ব যুগে আরবদের ভৌগোলিক অবস্থান, জলবায়ু ও আদিবাসীদের উপর প্রভাবকে নিয়ে। তাহলে প্রথমেই সেটি হচ্ছে আমরা একটু মানচিত্রের দিকে খেয়াল করি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আছে লোহিত সাগর। এই সাগরটার নাম রেড সি বলা হয় এই সাগরকে। ঠিক এই পাশে আমরা দেখব হচ্ছে গালফ অফ এডেন বা হচ্ছে এডেন উপসাগর। এদিকে আরেকটি সাগর দেখতে পাচ্ছি, আরব সাগর। আবার এদিকে দেখেন, এদিকেও আরেকটি সাগর আছে, উপসাগর আছে, যেটিকে বলা হয় হচ্ছে পারস্য উপসাগর। উপসাগর। আচ্ছা, তাইলে এই যে আর সৌদি আরবিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটির তিন পাশে সাগর রয়েছে এবং এক পাশে আমরা দেখব স্থলভাগ, যেমন এখানে জর্ডান আছে, এখানে ইরাক আছে, সিরিয়া আছে উপরে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আরব, যে বর্তমান আরব, সেই আরবের অবস্থান। আমরা জানি যে আমাদের ইসলামের প্রতিষ্ঠা কিংবা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সৌদি আরবে। তাইলে এই যে আমরা যেই তিন পাশে জল এবং হচ্ছে এক পাশে স্থল, সেই এরকম একটা ভূখণ্ডকে কি বলি? এরকম একটা ভূখণ্ডকে বলি হচ্ছে উপদ্বীপ। এরকম একটা ভূখণ্ডকে আমরা উপদ্বীপ বলি। এই পরিপূর্ণ এই অঞ্চলটি হচ্ছে আরব উপদ্বীপ। এখন আমাদের যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে এই যে তিন দিকে জল এবং একদিকে স্থল দ্বারা বেষ্টিত এই উপদ্বীপটির নাম হচ্ছে জাজিরাতুল আরব। মানে এই যে আমাদের যে উপদ্বীপ, সেই উপদ্বীপটাকে বলা হয় হচ্ছে জাজিরাতুল আরব উপদ্বীপ। এখন এই জাজিরা শব্দের অর্থ কি? জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ, আর আরব মানে হচ্ছে যারা আরবি জাতি বা আরব জাতি যেখানে বসবাস করে সেই জায়গাটাকে আমরা আরব বুঝাই। এবং এটি দেখুন, এই উপদ্বীপটি এশিয়ার সর্ববৃহৎ উপদ্বীপ, মানে এশিয়ায় এর থেকে বড় কোনো উপদ্বীপ নাই। আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। আমরা এর নিচে আমরা যদি আসি, এদিকে আমাদের ইন্ডিয়া আছে মানচিত্রে, তাইলে এই পাশে হচ্ছে এই যে ইজিপ্ট, মিশর, ইজিপ্ট, ইথিওপিয়া, সুদান মানে আফ্রিকা। উপরে গেলে আমরা পাবো হচ্ছে ইউরোপ মহাদেশ। তাইলে এশিয়া মহাদেশের ঠিক পশ্চিম এবং হচ্ছে এটি যেহেতু দক্ষিণ অঞ্চল, সেই দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে এই আরব উপদ্বীপের অবস্থান। দ্বিতীয় সেটি দেখুন, এই আরব উপদ্বীপের ভূপ্রকৃতি। আমাদের উচ্চ মাধ্যমিকে আরব উপদ্বীপের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসে। এই ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। এখন গ্রিক ভূগোলবিদগণ এই অঞ্চলকে তিন ভাগে ভাগ করেছেন। তাইলে তিনটি ভাগ কি কি? একটা হচ্ছে মরু আরব, একটা হচ্ছে পার্বত্য আরব, আর একটা হচ্ছে
উর্বর আরব, মানে একটা আরবের যে অঞ্চল সে বেশিরভাগ অঞ্চল হচ্ছে মরু অঞ্চল। দ্বিতীয়ত আরবের কিছু অঞ্চল আছে যে অঞ্চলে হচ্ছে শুধু পাহাড় দেখবো আমরা। এবং তৃতীয়ত আরবের কিছু অঞ্চল আছে যেখানে আমরা চাষাবাদ করতে দেখবো, মানে উর্বর অঞ্চল সেই অঞ্চলটি। এখন আরবের কোন কোন অঞ্চল কেমন সেটিতে আসি। দেখুন, উপদ্বীপটির পশ্চিম থেকে উত্তর দক্ষিণ বরাবর রয়েছে একটানা পর্বতমালা, যেটিকে বলা হয় আরবের মেরুদণ্ড। তাইলে আরবের মেরুদণ্ড, আমরা আবার মানচিত্রের দিকে আসি। দেখেন, এই যে এই অঞ্চল বরাবর হচ্ছে পর্বতমালা আছে, যে অঞ্চলকে আমরা কি বলি, এই অঞ্চলকে বলি আরবের মেরুদণ্ড। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে দেখেন, পর্বত ও মালভূমি ব্যতীত বাকি অঞ্চল হচ্ছে মরু। মানে এই আরবের এই অঞ্চল ব্যতীত বাকি যে এই অঞ্চল আছে সেই অঞ্চলগুলো হচ্ছে মরু অঞ্চল। কি অঞ্চল? মরু, মরু অঞ্চল। এবার আসেন 3 নাম্বারের দিকে। নুফুদ হাজারমাউত এই অঞ্চলে গ্রীষ্মে বসবাসের অনুপযোগী। আরবদের দুটি অঞ্চল আছে, একটা হচ্ছে নফুদ আর একটা হচ্ছে হাজারমাউত। এই দুইটি অঞ্চল গ্রীষ্মকাল যখন হচ্ছে অনেক বেশি গরম থাকে তখন বসবাসের একদম অনুপযোগী হয়, এবং মরু ও পার্বত্য অঞ্চল ব্যতীত উর্বর অঞ্চল তৃণময়। যেমন এই অঞ্চল যেটি হচ্ছে আমরা মরুভূমির অঞ্চল, এর একটি হচ্ছে আপনার পর্বত অঞ্চল, সেই অঞ্চল ব্যতীত বাকি অঞ্চল উর্বর তৃণময়। এখন এই অঞ্চলের মাঝে কোন কোন অঞ্চল আছে? এই অঞ্চলের মাঝে আছে হচ্ছে হেজাজ, এই অঞ্চলের মাঝে হাজারমাউত, এই অঞ্চলের মাঝে ইয়েমেন, ওমান, যা আরবের সৌভাগ্য নামে পরিচিত। কি নামে? সৌভাগ্য নামে পরিচিত। এখন আসুন দ্বিতীয় যে জিনিসটি সেটি হচ্ছে আরবের কি কি মরুভূমি আছে। যেমন আরবের মরুভূমির মাঝে একটা মরুভূমি যেটি আমরা পড়ব সেটি হচ্ছে আন নুফুদ। আরেকটি অঞ্চল আছে যেটিকে বলা হয় আর রাব আল খালি। এই দুটি অঞ্চল দেখুন, এইখানে আমরা যদি দেখি এই যে একটা জায়গার নাম দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নুফুদ, মানে হচ্ছে আরবের উত্তর দিক থেকে শুরু করে এই দক্ষিণ দিক বরাবর আন-নুফুদ অবস্থিত। উত্তর দিক থেকে শুরু করে দক্ষিণ দিক বরাবর কি অবস্থিত? আন-নুফুদ অবস্থিত। আর হচ্ছে আরবের দক্ষিণ দিকে যে অঞ্চল সেটা দেখেন রাব আল খালি। ঠিক আছে, রাব আল খালি যেই মরুভূমি, সেই মরুভূমিটা অবস্থিত। তার মানে বৃহৎ অঞ্চল, কি অঞ্চল? মরু অঞ্চল আরবের। এবার আসুন পরবর্তীতে আমরা যাই। দেখেন, আরব উপদ্বীপের জলবায়ু। জলবায়ুর মাঝে যেটি আমাদেরকে গুরুত্বপূর্ণ, যেই প্রশ্নটি এমসিকিউতে আসে সেটি হচ্ছে উপদ্বীপটিতে উত্তপ্ত লু হাওয়া প্রবাহিত হয়। কি হাওয়া? লু হাওয়া। মানে এই আবহাওয়াটা হচ্ছে গরম এবং এই আবহাওয়াটার নাম হচ্ছে লু হাওয়া। আর আরবে যেই ঝড় হয় সেই ঝড়কে আমরা বলি হচ্ছে সাইমুম ঝড়। কি ঝড় বলি? সাইমুম ঝড়। মানে দেখেন, যেহেতু হচ্ছে এই অঞ্চলটা অনেক বেশি মরুময় অঞ্চল, সেহেতু এই অঞ্চলে জলবায়ুতে আপনার হচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম থাকে। তো যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ কম, যাও কিছু আর্দ্রতা থাকে সেগুলা এই যেই সাইমুম ঝড় যেটা, সেই সাইমুম ঝড় চুষে নেয়। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে প্রচন্ড খরতাপে বিদগ্ধ ছিল। মানে এই অঞ্চলটা প্রচন্ড গরম হয়, মানে উত্তপ্ত থাকে। দেখেন, হেজাজ, ইয়েমেন এসব প্রদেশের সাধারণের বসবাস উপযোগী আবহাওয়া লক্ষ্য করা যায়। তাইলে আরবের এই যে আমরা আগে যেটা বললাম যে আন-নুফুদ, সেই অঞ্চলে মানুষের বসবাস আমরা কম দেখি। তারপর আর-রাব আর খালি, সেই অঞ্চলে মানুষের বসবাস নেই বললেই চলে। কিন্তু মানুষ বসবাস করে কোন অঞ্চলে? হিজাজ এবং ইয়ামেন অঞ্চলে। ঠিক আছে, এই কয়েকটা অঞ্চলে বসবাস করে। এখন একটা জিনিস আপনাদেরকে একটু মনে রাখতে হবে এই পুরো জিনিসটা বোঝার জন্য, সেটি হচ্ছে আরব উপদ্বীপ এককভাবে শুধু সৌদি আরবকে নিয়ে নয়, বরং হচ্ছে ওই যে আমরা 3 দিকে পানি দেখলাম, এর মাঝখানে যে পুরো অঞ্চলটি আছে সেখানে ইয়ামেন আছে, সেখানে ওমান আছে, সেখানে সংযুক্ত আরব আমিরাত আছে, আরো কয়েকটি দেশ আছে। এই কয়েকটি দেশের সমষ্টিগত নাম হচ্ছে আরব উপদ্বীপ। এবার দেখেন, ওমান, হাজারমাউত, এই
উর্বর ভূমি, স্বাস্থ্যকর পরিবেশ লক্ষণীয়। মানে ওমান এবং হচ্ছে হাজারমাউত এই অঞ্চলে উর্বর কখন হয় একটা জায়গা, যখন বৃষ্টিপাত হয় হালকা এবং হচ্ছে সেই অঞ্চলে চাষাবাদযোগ্য, সেহেতু সেই অঞ্চলের আবহাওয়া তুলনামূলক নাতিশীতোষ্ণ থাকে এবং এই অঞ্চলের মানে ওমান এবং হাজারমাউত এই দুইটি অঞ্চলে বসবাস উপযোগী আবহাওয়া বিরাজমান। এরপর আসেন আরবের চাষাবাদ হয় কি নিয়ে। দেখেন, আরবের সম্পদ চাষাবাদ, সেই জিনিসগুলা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন আসেন প্রথমে হচ্ছে ফসল ও গাছপালা। দেখেন, সবার আগে আরবদের খেজুর পৃথিবীর বিখ্যাত, তাইলে তারা সেই আদিম যুগ থেকে আরবে খেজুর চাষ হয়, তাইলে খেজুর এই অঞ্চলের প্রধান শস্য এবং খেজুর গাছ, এই গাছকে বলা হয় গাছের রানী। ঠিক আছে, এই ইনফরমেশনটা আমাদেরকে মনে রাখতে হবে যে খেজুরকে বলা হয় গাছের রানী। আর দ্বিতীয় যেটি, খেজুর এই অঞ্চলের প্রধান গাছ। দ্বিতীয় দেখেন, ইয়ামেন এবং কয়েকটি মরুদ্যানে বার্লি গমের চাষ হয়। যেমন ইয়ামেনকে আমরা কি বলছি, যেই অঞ্চলগুলো একটু উর্বর সেই অঞ্চলের মাঝে একটি অঞ্চল হচ্ছে ইয়ামেন। ঠিক আছে, তাইলে ইয়ামেনে কি হয়, গম চাষ হয় ইয়ামেনে। এবার দেখুন, ওমান ও আলহামাসে ভুট্টা উৎপাদন হয়। ঠিক আছে, ওমান এবং আলহামাসে ভুট্টা উৎপাদন হয়। তাইলে সৌদি আরবের ভুট্টা উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা কোনটা, বা আরব উপদ্বীপের ভুট্টা উৎপাদনের বিখ্যাত জায়গা হচ্ছে ওমান। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বেশি গমের চাষ হয় কোথায়, গমের চাষ হয় ইয়ামেনে। এই দুইটা ইনফরমেশন আমরা মনে রাখবো। শেষ যেটা, মরুদ্যান সমূহে তরমুজ, আপেল, কমলা, লেবু, কলা, আখ চাষ হয়। মানে আরো যে সকল শস্য, সে সকল শস্যগুলা চাষ হয়। এবার আসেন হচ্ছে জীবজন্তু। আরবিক জীবজন্তু কি আছে দেখেন, যেহেতু হচ্ছে মরুভূমি এবং রুক্ষ এবং উত্তপ্ত এই অঞ্চল, সেই উত্তপ্ত অঞ্চলে আমরা যেটিতে চলাফেরা করতো আরবরা, সেটি হচ্ছে আপনার উটের চলাফেরা করত। এখন এই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রাচীন যুগে আরবদের যানবাহনের অন্যতম মাধ্যম ছিল উট। এই উটকে কি বলা হচ্ছে, মরুভূমির জাহাজ বলা হয়। ঠিক আছে, দেখেন এই উটে কি কাজে ব্যবহার করত, শুধুমাত্র কি যানবাহন না, উট বাহন ছাড়াও উট ব্যবহার করা হতো খাদ্যের যোগানদানে। উট কিসের যোগানদানে ব্যবহার করা হতো, খাদ্যের যোগানদানে। তাইলে উট থেকে কি খাদ্য খেত তারা, এক হচ্ছে দুগ্ধ ও মাংস। উটের দুগ্ধ এবং মাংস ছিল আরবদের জনপ্রিয় খাবার। এইটি আবার মনে রাখবেন, উটের দুগ্ধ ও মাংস আরবদের জনপ্রিয় খাবার। আর একটা জিনিস, সেটি হচ্ছে ঘোড়া। কি ঘোড়া, আরবদের ঘোড়া ছিল বিখ্যাত এবং হচ্ছে আপনার যার আমদানি আরব দেশ থেকে সিরিয়াতে করা হতো। ঠিক আছে, সিরিয়া থেকে এই ঘোড়াগুলা কি করা হতো, আমদানি করা হতো আরবদের। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, এক হচ্ছে ফসলে কি কি জিনিস মনে রাখবো, এক হচ্ছে বিখ্যাত তাদের খাদ্য যেটি শস্য, সেটি হচ্ছে খেজুর এবং খেজুরের গাছকে বলা হয় হচ্ছে বৃক্ষের রানী। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে ইয়ামেনে গম উৎপাদন হয়, ওমানে ভুট্টা উৎপাদন হয়। এবার আসি হচ্ছে জীবজন্তুতে। জীবজন্তুর ক্ষেত্রে মনে রাখবো আমরা হচ্ছে আরবদের প্রধান যানবাহন হচ্ছে উট এবং উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আরবদের পছন্দের খাবার কি, পছন্দের খাবার হচ্ছে আপনার উটের দুগ্ধ ও মাংস। এরপরে হচ্ছে আরবরা ঘোড়া, তাদের প্রচলন ছিল, সিরিয়া থেকে ঘোড়া আমদানি করতো। এবার সবার শেষে আসেন, সেটি হচ্ছে খনিজ সম্পদ। দেখেন, আরব যে খনিজ সম্পদের একটা লীলাভূমি হচ্ছে আরব। ঠিক আছে, এখানে যে প্রাচীন যুগ থেকে বিভিন্ন নবী রাসূল এখানে এসেছেন, একই সাথে এই অঞ্চল খনিজ সম্পদেও পরিপূর্ণ। এখন এইখানে কি কি খনিজ সম্পদ পাওয়া যায় দেখেন, এইখানে প্রাচীনকাল থেকেই আরবের সোনার কদর ছিল। কিসের কদর, সোনার কদর ছিল। দ্বিতীয়ত হচ্ছে আরবের রূপা, চুনা, ব্যাসল্ট, গ্রানাইট পাওয়া যেত এবং বর্তমানে আরবের তেল খনির প্রাচুর্য সর্বজনবিদিত। মানে আমরা এখন তেল খনি বা হচ্ছে পেট্রোলিয়াম অয়েল যেটাকে বলি, সেই পেট্রোলিয়াম অয়েল সবচেয়ে বেশি পাওয়া যায় এই আরব উপদ্বীপে এখন পর্যন্ত। তাইলে খনিজ থেকে আমরা কি মনে রাখবো, যে প্রাচীনকাল থেকে আরবে সোনার কদর ছিল। দ্বিতীয় যেটি, আরবে রূপা, চুনা, ব্যাসল্ট, গ্রানাইট পাওয়া যেত এবং সর্বশেষ যেটি, সেটি হচ্ছে বর্তমানে আরবে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়। দেখেন, এই দ্বিতীয় পার্ট
যেটি এই প্রথম ভাগের, সেটি হচ্ছে আরব অধিবাসী এবং তাদের উপর ভৌগোলিক প্রভাব। ঠিক আছে, সেটিতে আমরা আসি। দেখেন, আরবদের দুই ধরনের বিভক্ত, আরবরা দুই ধরন হিসেবে বা দুইভাবে বসবাস করত। এখন এই যে আরবরা দুইভাবে বসবাস করতেছে, কি কি ভাগ? একটা হচ্ছে নগরবাসী আর একটা হচ্ছে মরুবাসী। ঠিক আছে, এই দুইটা ভাগ আমরা মনে রাখবো, একটা কি নগরবাসী আর একটা হচ্ছে মরুবাসী। এখন আসেন, নগর কোন কোন অঞ্চলে ছিল? যেমন হচ্ছে ইয়েমেনে নগর ছিল। কোথায় নগর ছিল? ইয়েমেন। ঠিক আছে, ইয়েমেন। ইয়েমেনের যে রাজধানী, সেই রাজধানীর নাম হচ্ছে সাবা। ইয়েমেনের রাজধানীর নাম কি? সাবা। সাবা পাহাড়ের উপরে একটা নগরী, সেই নগরীতে অনেক মানুষ বসবাস করতো। সেটা আদিমকাল থেকেই একটা আপনার সংস্কৃতির অংশ। আদিমকাল থেকে সাবা নগরীতে সভ্যতা গড়ে উঠেছিল। তাইলে এই যে নগরবাসী যারা, তারা এই যে ইয়ামেন, ওমান, হেজাজ এই অঞ্চলে বসবাস করতো। কোথায়? হেজাজ এই অঞ্চলে বসবাস করত। আর আরবদের আর একটা জাতি যারা, তারা হচ্ছে বেদুইন। বেদুইন কারা? বেদুইন হচ্ছে যাযাবর, যারা যারা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়ে হয়ে বসবাস করে। যেমন আমাদের বাংলাদেশেও একটা যাযাবর গোষ্ঠী আছে, যেমন বৌদ্ধ গোষ্ঠী। আপনারা হয়তোবা গ্রাম অঞ্চলে দেখে থাকবেন যে হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে আসে, তাঁবু টানিয়ে থাকে এবং কিছুদিন পরে আবার ওই স্থান ত্যাগ করে নতুন আর এক স্থানে যা বসবাস করে। তাহলে আরবদের মাঝেও এরকম একটা জাতি ছিল। সেই জাতিগুলো হচ্ছে মরুভূমিতে নিজেদের তাঁবু টানিয়ে নিজেদের মতো করে বসবাস করত, আবার ওই স্থানে সমস্যা হইলে নতুন আর এক স্থানে চলে যেত। এই জাতি হচ্ছে মরুবাসী বা বেদুইন। দেখেন, তারা পশুর ঘাস ও পানির সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। মানে হচ্ছে আরবদের যেহেতু মরুভূমি অঞ্চল সবচেয়ে বেশি, সেই জন্য তারা পানির খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। এরপর আসেন, বেদুইনদের জীবনী বা হচ্ছে তারা কিভাবে চলাফেরা করে সেটি নিয়ে প্রশ্ন আসে। সেটিকে আমাদেরকে একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে কেমন? সেটি হচ্ছে, দেখেন, এই বেদুইনরা উদ্দাম জীবন যাপন করত। বেদুইনদের কয়েকটা জিনিস খুবই বাজে ছিল। এক হচ্ছে তারা কাফেলায় লুটতরাজ করত। আরবরা যেহেতু আগে মরুভূমিতে বসবাস করত, তাই তাদের এককভাবে চলাফেরা অনেক কম করত। তারা যখনই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করত, একটা দল হয়ে তারা চলাফেরা করত। এই যে দল হয়ে চলাফেরা করা, সেই দল হয়ে চলাফেরা করাকে বলা হয় কাফেলা। এই কাফেলায় আরবরা লুটতরাজ করত। তাদের পোশাক ছিল আল খেল্লা। ঠিক আছে, আল খাল্লা তাদের পোশাক ছিল। কোমর বন্ধ থাকতো, ফিতা দ্বারা বাঁধা সমরাস্ত্র, মানে কোমরে একটা ফিতা দিয়ে বাঁধা অস্ত্র থাকতো। এখন দেখেন, তারা আল খেল্লাটা কেন পরতো? কারণ হচ্ছে এই আরবে যেহেতু হচ্ছে অনেক গরম, সেই জন্য খোলামেলা পোশাক পরা দরকার। আবার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আরবে কি হইতো, মরু লু হাওয়া প্রবাহিত হইতো, একই সাথে হচ্ছে সাইমুম ঝড় হইতো। তাইলে গরম বাতাস এসে মানুষের গায়ে লাগতে পারে। যাতে গরম বাতাস মানুষের গায়ে না লাগে, তাইলে তারা পুরা শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতো এবং খোলামেলা কাপড় পরতো, যেই কাপড়টা যাতে বাতাস গায়ে লাগে কিন্তু হচ্ছে গরম বাতাসটা এই কাপড় আটকায় ফেলে। সেই জন্য তাদের যে পোশাক আল খাল্লা, সেটা হচ্ছে একটু খোলামেলা পোশাক। ঠিক আছে, এবার আসেন, তাদের সমাজের ভিত্তি হলো গোত্র প্রথা। এটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, গোত্র প্রথা। গোত্র প্রথা জিনিসটা কি? গোত্র প্রথা জিনিসটা হচ্ছে, এই যে আমরা ধরেন গ্রাম বা পাড়ায় মহল্লায় বংশভিত্তিক করে বসবাস করে অনেক সময়, আবার ধরেন একটা পাড়া ভিত্তিক বসবাস করে। তাইলে এই যে পাড়া কিংবা আমরা বংশভিত্তিক যে বসবাস, মানে একটা অঞ্চলে আমাদের পরিবারের মানে হচ্ছে আপনার পরদাদার ভাই ব্রাদার কিংবা হচ্ছে আপনার চাচারা সবাই মিলে একসাথে বসবাস করি। এরকম বেদুইনদের বসবাসের অবস্থান ছিল অনেকটা এরকম। তারা নিজেদের মানুষ বা হচ্ছে একটা বংশের গোত্রীয় মানুষ যারা, তারা একই সাথে বসবাস করতো, একসাথে চলাফেরা করতো এবং এই গোত্রে নিয়ে তাদের অনেক সংবেদনশীল অবস্থান ছিল। মানে গোত্রের সাথে কেউ যদি যুদ্ধ করতো, তাইলে গোত্রের সবাই হচ্ছে একসাথে হচ্ছে প্রোটেক্ট করতে যেত। বা হচ্ছে আপনার ধরেন
তাদের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থায় গোত্রকে সবার প্রাধান্য দেওয়া হইতো। এককভাবে কারোর সাথে যদি দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্ব গোত্র পর্যায়েও চলে যেত, যেটি আমরা পরবর্তীতে একটু পরে জানতে পারবো। দ্বিতীয়ত দেখেন, কয়েকটি পরিবার নিয়ে একটি তাঁবু, কয়েকটি তাঁবু নিয়ে শিবির বা হাই, একাধিক হাই নিয়ে কওম, কয়েকটি কওম নিয়ে কাবিলা বা উপজাতি। ঠিক আছে, তাইলে এই গোত্রটার ভাগ কেমন ছিল? ভাগ ছিল এরকম যে একটা তাঁবু, সেই তাঁবুতে কয়েকটা পরিবার থাকবে। ঠিক আছে, দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে কয়েকটা তাঁবু নিয়ে শিবির বা হাই, মানে 4, 5টা 10টা তাঁবু নিয়ে একটা শিবির তৈরি হইতো তারা। 3 নাম্বার যেটি, সেটি একাধিক হাই নিয়ে হচ্ছে কম তৈরি হইতো। মানে এরকম আরো যখন বড় হইতো তখন সেটা একটা কম হইতো। কম মানে হচ্ছে আপনার সমাজ বা গোত্র। ঠিক আছে, কম বলি। পরের জিনিস যেটা, কয়েকটি কম নিয়ে কাবিলা বা উপজাতি তৈরি হইতো। ঠিক আছে, মানে কয়েকটি কম, মানে আস্তে আস্তে বড় হইতে তখন আস্তে আস্তে কি হইতো, উপজাতি বা কাবিলা হইতো। এবং সবার শেষ এই কাবিলার প্রধানকে বলা হইতো শেখ। ঠিক আছে, কাবিলার প্রধানকে বলা হইতো কি, শেখ। এই যে বর্তমানে আমরা শেখ শব্দটা শুনি, সেটি কোথা থেকে এসেছে? আরব বেদুইনদের থেকে। এখন আসুন, শেখ কারা হতো? ঠিক আছে, শেখ হওয়ার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দরকার ছিল। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাকে প্রবীণ হতে হবে। কি হবে? প্রবীণ হবে। ঠিক আছে, 2 নাম্বার, সে হচ্ছে আপনার জ্ঞানী হবে। এটি হচ্ছে আপনার শেখের বৈশিষ্ট্য, জ্ঞানী হবে। 3 নাম্বার হচ্ছে শেখকে সর্বজন স্বীকৃত হতে হবে। শেখ কি হবে? সর্বজন স্বীকৃত। ঠিক আছে, মানে শেখ শ্রদ্ধেয় একজন মানুষ হবেন, যিনি প্রবীণ, জ্ঞানী এবং তিনি সর্বজন কর্তৃক স্বীকৃত থাকবেন। মানে তার এগেনস্টে কোনো ধরনের কোনো বিরূপ মন্তব্য কিংবা হচ্ছে কোনো কম কিংবা হচ্ছে কোনো আপনার আমরা যেটি বললাম শিবির, এইরকম কেউ তার এগেনস্টে না বলবে না। তার মানে সবার কাছেই যে সমাদৃত এমন একজন মানুষ কি হবেন? আরবদের শেখ হবেন। দেখেন, আরবদের যে গোত্রীয় চেতনা, মানে আমরা যেটা বলতেছি যে এই যে গোত্র সমাজ ব্যবস্থায় হয়ে তারা বসবাস করে, সেই গোত্রীয় চেতনা বা এই চেতনাকে বলা হয় হচ্ছে আসাবিয়া। এই চেতনাকে কি বলা হয়? আসাবিয়া। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আসাবিয়া কি জিনিস? তাইলে আসাবিয়া বলতে আমরা কি বুঝলাম? যে আরবদের যে গোত্র প্রীতি কিংবা গোত্রীয় চেতনা আছে, সেই চেতনাবোধটাকে আমরা আসাবিয়া বলি। এবং এই আসাবিয়ার যে বা গোত্র প্রথার প্রধানকে ছিলেন, প্রধান ছিলেন হচ্ছে শেখ। এবার আমরা পরবর্তীতে যাই। দেখেন, সেটি হচ্ছে এই যে তাদের উপর কি কি ধরনের প্রভাব বিস্তার করেছিল। দেখেন, প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে তারা হয়ে ওঠে দুর্ধর্ষ এবং রুক্ষ। মানে আরবদের স্বভাব চরিত্র ছিল একটু রুক্ষ। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে দুর্গম মরুতে বেঁচে থাকতে কাফেলাবদ্ধ চলাফেরা এবং তাদের গোত্রপ্রীতি সৃষ্টি করছে। তাইলে ভৌগোলিক যে পরিবেশ, সেই ভৌগোলিক পরিবেশের কাছে তাদের জন্য কি হয়েছে? গোত্রপ্রীতি সৃষ্টি হয়েছে। 3 নাম্বার যেটা, স্বাধীন ও স্বতন্ত্র জীবনধারায় অভ্যস্ত দক্ষিণ অঞ্চলের মানুষ ছিল মার্জিত। এইটি একটু বোঝার আছে। সেটি হচ্ছে, দেখেন, যারা হচ্ছে যাযাবর ধরনের মানুষ, তারা ছিল হচ্ছে স্বাধীন এবং স্বতন্ত্র জীবনধারায় অভ্যস্ত। আর যারা হচ্ছে আপনার শহরবাসী, আমরা দেখেছি ইয়ামেন যেহেতু দক্ষিণ অঞ্চলে, ইয়ামেনের এই অঞ্চলের যারা শহরবাসী মানুষ, সেই শহরবাসী মানুষ ছিল মার্জিত স্বভাবের। দেখেন, বালুঝড় থেকে বাঁচতে ঢিলাঢালা পোশাক পরিধান করত। বিচিত্র পরিবেশ ও সৌন্দর্য আরবের মনে কাব্যিক ভাবনার
জন্ম দেয়। দেখেন আমরা পরবর্তীতে যখন আরব সাহিত্য নিয়ে একটু আলোচনা করব বা সংস্কৃতি নিয়ে আলোচনা করব, তখন দেখব তারা কবি হিসাবে অনেক শ্রেষ্ঠ। তাইলে তাদের বড় একটা বৈশিষ্ট্য ছিল যে তাদের কাব্যিক মনোভাব ছিল। সর্বশেষ যেটি ভূপ্রকৃতিগত কারণে বিদেশি প্রভাব থেকে মুক্ত। যেহেতু এই অঞ্চলে ভূপ্রকৃতিগত একটু ভিন্নতা লক্ষ্য করি, মানে উত্তপ্ত অঞ্চল, অন্য অঞ্চলের মতো খুব বেশি পানি পাওয়া যায় না, পুরো অঞ্চল, অধিকাংশ অঞ্চল মরুভূমি, তাহলে এই যে ভিন্ন একটা ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কারণে এই অঞ্চল বিদেশি প্রভাব দ্বারা মুক্ত ছিল, মানে বহির দেশের মানুষজন এই অঞ্চলে কম আসতো। আসুন এবার আমরা কিছু প্রশ্নে যাই আমাদের প্রথম পার্ট থেকে, যেটা আপনাদের বিগত বছর সমূহে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখুন প্রথম যেটাই, সেটি হচ্ছে আরবদের বেশিরভাগ অঞ্চল, তাহলে অপশন কি আছে? কতে আছে মরুভূমি, পর্বত অঞ্চল, জলাঞ্চল, উর্বর। আমরা কি পড়েছি? আমরা পড়েছি আরবদের বেশিরভাগ অঞ্চল হচ্ছে মরুভূমি অঞ্চল। পরের জিনিস যেটি, সেটি হচ্ছে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? দেখুন ঘোড়া, দুম্বা, উট, মেষ। আমরা পড়েছি যে উট হচ্ছে মরুভূমির জাহাজ আরবদের, এবং আরবদের জনপ্রিয় বা পছন্দের খাবার হচ্ছে খেজুর এবং উটের দুগ্ধ ও মাংস। জাজিরাতুল আরব অর্থ কি? দেখুন জাজিরাতুল আরব মালভূমি, আরব মরুভূমি, আরব সংস্কৃতি, আরব উপদ্বীপ। দেখেন অনেকেই ভুল করেন যে জাজিরাতুল মানে আরব মরুভূমি, কিন্তু না, আমরা জেনেছি জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ, সেজন্য জাজিরাতুল আরব মানে আরব উপদ্বীপ। এরপরে এশিয়া, জাজিরাতুল আরব এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? তাহলে আমরা কি বলেছি? এশিয়া অঞ্চলের দক্ষিণ পশ্চিম যে জায়গাটা, সেই দক্ষিণ পশ্চিমে কি অবস্থিত? আরব উপদ্বীপ অবস্থিত। এরপরে দেখেন আসাবিয়া কি? আসাবিয়া চারটা অপশন আছে: গোত্রীয় সংহতি, রাজনৈতিক শক্তি, ধর্মীয় অনুপ্রেরণা, সাংস্কৃতিক ঐক্য। তাহলে আমরা কি পাবো? গোত্রীয় সংহতি মানে একতাবদ্ধ, এবং আরব যে গোত্রের প্রধান শেখ, তারা মূলত শেখের কথা মতো চলতো, এবং তাদের যে বিচার ব্যবস্থা, যে যাযাবরদের যে কে বিচার করবে, সেই বিচারিক প্রধান ছিলেন হচ্ছে শেখ, এবং তিনি হচ্ছে গোত্রীয় যত দ্বন্দ্ব আছে, আন্তদ্বন্দ্ব, বহির্দ্বন্দ্ব, এই সকল দ্বন্দ্বের সমাধান করতেন শেখ। এরপরে একটি সৃজনশীল প্রশ্ন দেখুন, যেটি হচ্ছে প্রথমে আমরা যেই পাঠ্য অংশটুকু আছে সেটি পড়ি। আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে আটলাস পর্বত ও ভূমধ্য সাগর, এবং তার দক্ষিণে নাইজার উপত্যকা অবস্থিত। অঞ্চলটি অতি উষ্ণ, বেশিরভাগ অঞ্চলই অনুর্বর, অধিবাসীদের অধিকাংশই যাযাবর। তাইলে তারা ছাগল, ভেড়া, উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। যাযাবর ও পণ্যবাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে। ঠিক আছে, এবার প্রশ্নে আসুন। দেখেন কাদেরকে বেদুইন বলা হয়? তাইলে মরুভূমিতে যারা যাযাবর জীবন যাপন করে তাদেরকে কি বলা হয়? বেদুইন বলা হয়। আসিয়াবিয়া বলতে কি বোঝায়? যেমন আমরা এই যে গোত্রীয় প্রীতি, সেই গোত্রীয় প্রীতিকে আসাবিয়া বলা হয়। 3 নম্বরে দেখেন সাহারা মরুভূমির সাথে তোমার পঠিত অঞ্চলের সাদৃশ্য লক্ষ্য করা যায়। দেখেন তাইলে সাহারা মরুভূমির সাথে আমাদের কোন অঞ্চলের আপনার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? সেটি হচ্ছে জাজিরাতুল আরব। কারণ কি? কারণ হচ্ছে এইখানে 3 দিকে আমরা সাগর পাচ্ছি, পানি পাচ্ছি। ঠিক আছে, 3 দিকে পানি, একদিকে হচ্ছে স্থল অঞ্চল, তাইলে যেটা হচ্ছে উপদ্বীপ বলা হয়। জাজিরাতুল উপদ্বীপ উষ্ণ। আরবদের যে ভৌগোলিক বৈশিষ্ট্য, যে অনেক বেশি মরুভূমি এবং হচ্ছে উষ্ণতা। দ্বিতীয় হচ্ছে বেশিরভাগ অঞ্চল অনুর্বর, চাষাবাদ করা যায় না। চতুর্থত হচ্ছে অধিকাংশই যাযাবর। আমরা 2 শ্রেণীর মানুষ পড়েছি, যেটি হচ্ছে একটি হচ্ছে যাযাবর আর একটা হচ্ছে শহরবাসী। এরপরে হচ্ছে এই যে উট পালন করতো, ভেড়া পালন করতো। এরপরে যেটি তারা হচ্ছে উট ব্যবহার করতো যানবাহন হিসাবে। যে পুরো বৈশিষ্ট্যটি আমরা এতক্ষণে জাজিরাতুল আরবের বৈশিষ্ট্যের সাথে পাই। এবং সবার শেষে যেটা, উক্ত অঞ্চলের অধিবাসীদের জীবন জীবিকা পর্যালোচনা করো। তাইলে আমরা কিছু অঞ্চলের মানুষ কি করতো? চাষাবাদ করতো। তারা হচ্ছে এই যে যাযাবর যারা,
সেই যাযাবররা কিভাবে জীবনযাপন করত, তারা হচ্ছে লুটতরাজ করত কাফেলায়, ঠিক আছে, কাফেলায় লুটতরাজ করত। এরপরে হচ্ছে তারা চাষাবাদ করত, পশুপালন করত, ঠিক আছে। এই সকল জিনিস হচ্ছে কি এই উক্ত অঞ্চলের অধিবাসীরা জীবন এবং জীবিকা, জীবনের মাঝে কি আছে, তাদের পোশাক পরিচ্ছদ আছে, ঠিক আছে, তাদের ব্যবহার আছে, সেগুলা হচ্ছে জীবন, যেমন তারা স্বভাবগতভাবে রুক্ষ, এইগুলা, ঠিক আছে। এবার আসেন আমরা পরে আগে। এবার আমরা চলে যাব হচ্ছে সভ্যতার অংশে। পৃথিবীর যে সকল সভ্যতাগুলা ছিল সেই সভ্যতাগুলা আমাদের পাঠ্য অংশ। তাহলে সবার প্রথমে যে সভ্যতা, সেই সভ্যতাটি হচ্ছে মিশরীয় সভ্যতা। পৃথিবীর প্রাচীন দুটি সভ্যতা, সর্বপ্রাচীন সভ্যতাকে আমরা বলি হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, এবং দ্বিতীয় যে সর্বপ্রাচীন সভ্যতা, সেই সভ্যতাকে আমরা বলি হচ্ছে মিশরীয় সভ্যতা। এখন মিশরীয় সভ্যতায় কি আছে দেখেন, মিশরীয় সভ্যতার অবস্থানটা কোথায়? মিশরীয় সভ্যতার অবস্থান এই যে দেখেন, আমরা আরব উপদ্বীপ পেয়েছি, সেই আরব উপদ্বীপের ঠিক পাশে যে অঞ্চল, সেই অঞ্চলটি হচ্ছে এই যে মিশরীয় অঞ্চল, ঠিক আছে। তাইলে এই অঞ্চলে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। দেখেন, তাইলে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে প্রাচীন মিশরীয় সভ্যতার অবস্থান ছিল। এই দিকে হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে সবার উত্তরে, এবং পূর্ব দিক, যেহেতু এই পাশে হচ্ছে ভারত মহাসাগর দেখবো আমরা, তাইলে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে কার অবস্থান? মিশরের অবস্থান। দ্বিতীয়ত দেখেন, এর উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে সুদান, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে লিবিয়া। দেখেন, এই মিশরের উত্তরে হচ্ছে মেরিডিয়ান সি, ঠিক আছে, মেডিটেরিয়ান সি বা হচ্ছে আপনার ভূমধ্যসাগর। দক্ষিণ পাশে কি আছে? দক্ষিণে আছে সুদান। সুদান হচ্ছে এই দিকে হচ্ছে আপনার সুদানের অবস্থান, ঠিক আছে, এইদিকে কি আছে? সুদান। এরপরে পূর্বে লোহিত সাগর, এই যে রেড সি, যেটাকে আমরা আগে আলোচনা করেছি, এবং পশ্চিমে কি? পশ্চিমে আছে লিবিয়া। এবার দেখেন, ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত, ঠিক আছে, একটা হচ্ছে দক্ষিণ অঞ্চল বা আপার ইজিপ্ট, আর একটা হচ্ছে উত্তর অঞ্চল বা লোয়ার ইজিপ্ট। দেখেন, তাইলে উত্তর কোন পাশ? উত্তর হচ্ছে এই দিকটা উত্তর, এই দিকটা হচ্ছে দক্ষিণ। ভৌগোলিকভাবে এই যে মিশর, সেই মিশরটি দুই ভাগে বিভক্ত। সর্বশেষ যেটি আমরা, এই মিশরকে নীল নদের দান বলা হয়, ঠিক আছে, মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। এখন আসেন দেখেন, এই যে আমরা মাঝখান দিয়ে সবুজ কালারের একটা নদী দেখতে পাচ্ছি প্রবাহিত হয়েছে, এই নদীটা হচ্ছে কি নদী? নীল নদী। এখন মিশরকে কেন নীল নদের দান বলা হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, যখন বর্ষাকাল হয় তখন এই নীল নদীর পানি এই দুই পাশে প্রবাহিত হয়, এই পাশেও প্লাবিত হয়, এই পাশেও প্লাবিত হয়, ঠিক আছে। এখন এই দুই পাশ যখন প্লাবিত হয় তখন এই দুই পাশে প্রচুর পলিমাটি জমে। আমরা জানি যে হচ্ছে বন্যায় কি হয়? পলিমাটি নিয়ে আসে। তাহলে দুই পাশ, নদীর দুই পাশ প্লাবিত হচ্ছে এবং দুই মাসে কি জমতেছে? পলিমাটি জমতেছে। এখন যখন পানি আবার কমতে শুরু করে তখন ওই পলিমাটির অঞ্চল অনেক উর্বর জায়গা হিসাবে প্রতিষ্ঠিত হয়, মানে এই অঞ্চলে অনেক উর্বর জায়গা হয়ে যায়। এখন এই উর্বর জায়গায় মিশরীয়রা কি করে? এই উর্বর জায়গায় মিশরীয়রা চাষাবাদ করে, এই অঞ্চলে চাষাবাদ করে, এই অঞ্চলেও কি করে? চাষাবাদ করে। এবং মিশরীয়দের জীবনযাপন, সেই জীবনযাপন অনেকখানি চাষাবাদের উপর নির্ভরশীল। তাইলে মিশরীয়দের জীবনযাপন যেহেতু চাষাবাদের উপর নির্ভরশীল, এবং চাষাবাদটা হয় কিসের কারণে? এই নীল নদের কারণে, সেই জন্যকে মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। এবার দেখেন, নীল নদ মিশরকে দেয় পলিমাটি ও বিভিন্ন খনিজ। পরে আসেন সেটি হচ্ছে প্রাচীন মিশরের যে রাজবংশ, ঠিক আছে, সেই রাজবংশগুলা বা মিশরীয়দের যে ইতিহাস। সংক্ষেপে যদি আপনাদেরকে একটু করে বলি, মিশরীয়দের ইতিহাস কেমন ছিল। মিশরীয়রা প্রথমে সভ্যতা গড়ে তোলে এবং তাদের রাজবংশ ছিল, এবং
এক একটা সময় একটু ছোটখাটো করে রাজবংশগুলার পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে এই যে রাজবংশগুলার যে পরিবর্তন হইলো, সেই পরিবর্তন থেকে হয়তোবা আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে সেই পরিবর্তনগুলো আমরা একটু জানবো। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে মিশরীয় রাজাদেরকে বলা হয় ফারাও। কি বলা হয়? ফারাও, ঠিক আছে? আমরা ইসলামের কুরআন শরীফে ফেরাউনের নাম পড়েছি, বা হচ্ছে হাদিসে আমরা ছোটকালে গল্প শুনেছি যে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে কি করেন, আপনার ফেরাউনের সাথে তার অনেক লড়াই হয়। এরপরে হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন হিজরত করতে যান, তখন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মাঝখানে ডুবিয়ে দেন। এই যে ইতিহাস, যে ফেরাউনদের ইতিহাস, সেই ফেরাউন যারা বা হচ্ছে রাজা, মিশরীয় রাজা, এই মিশরীয় রাজাদেরকে বলা হইতো হচ্ছে ফারাও, ঠিক আছে? আমরা মিশরীয় সভ্যতায় বিভিন্ন অবদান দেখব। সেই অবদানগুলো যাওয়ার আগে আমরা রাজবংশগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে প্রাক রাজবংশীয় যুগ, মানে যখনও রাজবংশ খুব একটা শুরু হয় না, সেই যুগে দেখেন 40টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, যেটি নোম নামে পরিচিত। তাইলে একটা জিনিস আমাদেরকে এখানে গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, যে হচ্ছে প্রাক মিশরীয় যে হচ্ছে আপনার সাম্রাজ্যের যুগ, সেই সাম্রাজ্য যুগে কি ছিল? নোম ছিল। দ্বিতীয়ত হচ্ছে 4300 অব্দে নামার নামে একজন যোদ্ধা ছিলেন, দুই মিশরকে একত্রিত করেন, ঠিক আছে? তিনি প্রথম ফারাও। তাইলে মিশরীয়দের প্রথম ফারাওয়ের নাম কি? প্রথম ফারাও হচ্ছে নামার। প্রথম ফারাওকে প্রথম ফারাও নামার। নামার। এরপরে আসেন তৃতীয় যেটি, সেটি হচ্ছে এই যুগ 800 বছর স্থায়ী হয়। এই যুগে উন্নত লাঙ্গল ব্যবহার, সেচ ব্যবস্থার প্রবর্তন, প্রাথমিক লিখন পদ্ধতির আবিষ্কার হয়। তাইলে প্রাক রাজবংশীয় যুগের প্রথম আমরা কি পেলাম? ফারাও পেলাম। দ্বিতীয় আমরা কি পেয়েছি? তাদের অবদান কি কি? তারা সেচ ব্যবস্থার প্রবর্তন করে, তারা প্রাথমিক লিখন পদ্ধতির প্রবর্তন করেছে, তারা কিছু প্রাথমিকভাবে লাঙ্গল চাষ করে, ঠিক আছে? দ্বিতীয় যেটি আসুন, প্রাচীন রাজবংশীয় যুগ। প্রাচীন রাজবংশীয় যুগে 6টি রাজবংশ শাসন করে। কয়টি রাজবংশ? 6টি রাজবংশ। দেখুন, তাদের রাজধানী ছিল উচ্চ মিশরে থিনিস। কি মিশর? উচ্চ মিশরে থিনিস, এবং পরবর্তীতে মেমফিসে স্থানান্তর করা হয়। তাহলে দুইটা জায়গা, এই প্রাচীন রাজবংশীয় যুগের রাজধানী কোথায় ছিল? থিনিস, এবং পরবর্তীতে কোথায় রাজধানী হয়? মেমফিস। তাইলে দুইটা রাজধানী বললাম, একটা হচ্ছে থিনিস আর একটা হচ্ছে মেমফিস। এরপরে আসেন, এ সময় একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিদ্যমান ছিল। এরপরে আসেন যেটি, সেটি হচ্ছে মধ্য রাজবংশীয় যুগ। দেখেন, একাদশ রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে এই যুগের সূচনা হয়। তাইলে এই যুগের প্রথম রাজবংশ কোনটি? সেটি হচ্ছে 11th ডাইনেস্টি বা একাদশ রাজবংশ। দেখেন, দ্বাদশ রাজবংশের আমল থেকে পুনরুত্থান ও নগরজাগরণের শুরু হয়, ঠিক আছে? কাদের সময় থেকে পুনরুত্থান ও নবজাগরণ শুরু হয়? দ্বাদশ রাজবংশ বা 12 ডাইনেস্টির সময় থেকে পুনরুত্থান এবং নবজাগরণ শুরু হয়। দেখেন, হিক্সসদের আক্রমণ। কাদের আক্রমণ? হিক্সসদের আক্রমণ। এখন এই হিক্সস কারা? এরাও মিশরীয়। এরাও কোথাকার? মিশরীয়। এবার সর্বশেষ যে ডাইনেস্টি, সেটি হচ্ছে নতুন রাজবংশীয় যুগ, যেটি কারা? হিক্সসরা। হিক্সসদের বিতাড়িত করে 1528 খ্রিস্টপূর্বাব্দে নতুন রাজবংশের আমল শুরু হয়। আর সর্বশেষ যেটি, তৃতীয় রামেসিসের পর পার্সীয়দের হাতে এই সভ্যতার চূড়ান্ত পতন হয়। কত সালে? 525 সালে। দেখেন, মিশরীয় সভ্যতার শুরু হচ্ছে আনুমানিক 5000 খ্রিস্টপূর্বাব্দে। আর পতন কখন? পতন হচ্ছে
পতন 525 খ্রিস্টপূর্বাব্দ। পূর্বাব্দ। এরপরে আসি আমরা, সেটি হচ্ছে দেবতা এবং ধর্মীয় রীতি। দেখেন, মিশরীয় দেবতাগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময় এই দেবতা থেকে প্রশ্ন আসে, এমসিকিউতে আসে, কিংবা হচ্ছে আপনার প্রথম যে জ্ঞানমূলক যে প্রশ্নটি, সেই জ্ঞানমূলক প্রশ্ন থেকে প্রশ্ন আসে। দেখেন, মিশরীয়রা প্রাকৃতিক শক্তিকে দেবতা মেনে পূজা করত। কি করত? প্রাকৃতিক শক্তি, মানে তারা হচ্ছে প্রকৃতির যে সকল শক্তি, যেমন হচ্ছে চন্দ্র, যেমন হচ্ছে সূর্য, এরপরে হচ্ছে আপনার গাছপালা, ঝড়, এগুলাকে তারা কি মনে করত? শক্তি মনে করে পূজা করত। তাহলে তাদের মতে প্রকৃতিকে দেবতা নিয়ন্ত্রণ করে। কে প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করে? দেবতা নিয়ন্ত্রণ করে তাদের মতে। দেখেন, দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে তাদের প্রধান দেবতাকে, তাদের প্রধান দেবতা হচ্ছে আমান রে। ঠিক আছে, তাদের প্রধান দেবতাকে আমান রা বা আমান রে। দেখুন, এই যে হচ্ছে তাদের প্রধান দেবতার ছবিটা দেখতে এমন, এই যে হচ্ছে একটা মানুষ, যে মানুষের আকৃতির, মাথার উপরে হচ্ছে একটা শকুনের মতো মুখ দেয়া, এবং সবার উপরে হচ্ছে এই যে সূর্যের যেই আকৃতি, সেই সূর্যের আকৃতি দেয়া। এই তাদের প্রধান সূর্য দেবতা হচ্ছে আমান রে, সেটি হচ্ছে তাদের প্রধান দেবতা। দ্বিতীয় দেখুন, ফারাও কাদেরকে বলছি? ফারাও বলছি হচ্ছে মিশরীয় যে সকল রাজা, তাদেরকে ফারাও বলা হতো। তাইলে ফারাওদের স্বর্গের প্রতিনিধি মনে করে দেবতা আসনে বসিয়ে পূজা করানো হতো, মানে তারা ফারাওকেও কি করত? পূজা করত। দেখুন, তৃতীয় যেটি, সেটি হচ্ছে পুরোহিতদের ধর্ম ব্যবসা রুখতে প্রথম এগিয়ে আসেন আমান হতেপ। কে এগিয়ে আসেন? আমান হতেপ। তাইলে গুরুত্বপূর্ণ একজন ফারাওয়ের নাম পাইলাম, সেই ফারাওটাকে আমান হতেপ। যে এই যে এটা হচ্ছে আমান হতেপের যেই ভাস্কর্য, বা যেটি আমরা বলি, সেটি আমান হতেপের ভাস্কর্য। এখন দেখেন, 1375 খ্রিস্টপূর্বাব্দে অসৎ পুরোহিতদের মন্দির থেকে তাড়িয়ে দেন। ঠিক আছে, তাইলে আমান হতেপের কি সংস্কার? তিনি অসৎ যে পুরোহিত ছিলেন তাদেরকে মন্দির থেকে তাড়িয়ে দেন, এবং এই আমান হতেপ প্রথম একেশ্বরবাদের ধারণা প্রদান করেন। তাহলে মিশরীয় সভ্যতায় প্রথম একেশ্বরবাদের ধারণা কে প্রদান করেন? ধারণা প্রদান করেন আমান হতেপ। ঠিক আছে, বা এটিকে অনেক সময় আমান হোটেপও বলা হয়, মানে তয়ের জায়গায় টি ব্যবহার করা হয়। আসুন, মিশরীয়দের অবদানের দিকে যাই আমরা। মিশরীয়রা কি কি অবদান রাখছেন সভ্যতার ক্ষেত্রে? প্রথম যেটি, সেটি হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, দেখেন, মিশরীয়রা বিজ্ঞানে প্রথম জ্যামিতি ভগ্নাংশের আবিষ্কারক। কিসের আবিষ্কারক? জ্যামিতি এবং ভগ্নাংশের আবিষ্কারক। তারা আয়তক্ষেত্র এবং ষড়ভুজ ব্যবহার করত। আয়তক্ষেত্র এবং ষড়ভুজ ব্যবহার করত। এরপরে যেটি, সেটি হচ্ছে পিরামিড নির্মাণের ক্ষেত্রেও জ্যামিতিক পরিমাপ ব্যবহার করা হয়। তাহলে মিশরীয়দের পিরামিড, সেটা বিখ্যাত। আমরা জানি যে মিশরে কি আছে? পিরামিড আছে। একটু পরে আমরা পিরামিডের ছবি দেখব। সেই পিরামিডে জ্যামিতিক পরিমাপ ব্যবহার করা হয়েছিল। দেখেন, তারকারাজির অবস্থান নির্ণয় করে বন্যার পূর্বাভাস পেত। মানে তারা তারকারাজি বা তারার অবস্থান দেখে তারা বলতে পারতো কখন বন্যা হবে, কখন বন্যা হবে না। তারাই প্রথম বর্ষ পঞ্জিকা তৈরি করে। কি তৈরি করছে? বর্ষ পঞ্জিকা, মানে বছরের যে পঞ্জিকা, সেই পঞ্জিকা সবার প্রথম কে তৈরি করছে? মিশরীয়রা। এরপরে আসেন যেটা, সেটি হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে মিশরীয়রা নারী পরীক্ষা করে রোগ নির্ণয় করতে জানত। ঠিক আছে, মিশরীয়রা নারী পরীক্ষা করে রোগ নির্ণয় করতে পারত। খ্রিস্টপূর্ব 1700 অব্দে চিকিৎসাপত্র প্রদান করা হতো শেষে। মানে চিকিৎসাপত্র প্রদান করা কখন থেকে শুরু হয়? 1700 অব্দের শেষ থেকে। ম্যাটারিয়া মেডিকা, ঠিক আছে, তারাই প্রণয়ন করে। কি গ্রন্থের নাম কি? ম্যাটারিয়া মেডিকা। এটি একটি চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত গ্রন্থ, যে গ্রন্থে বিভিন্ন চিকিৎসার ফর্মুলা লেখা থাকতো। তাহলে বইটির নাম কি? ম্যাটারিয়া
মেডিকা। এবং ধর্মীয় বিশ্বাসের কারণে মৃতদেহকে অক্ষত রাখতে তারা মমি তৈরি করত। তাইলে তাদের মিশরীয়দের কয়েকটা অবদান দেখেন, একটা হচ্ছে ম্যাটারিয়া মেডিকা, তাদের গুরুত্বপূর্ণ অবদান। দ্বিতীয় অবদান কি, তারা মমি তৈরি করতে পারত। যেমন আমরা ফারাও খুফুর মমি পাই, যে ওই যে আমরা যেটি অনেক সময় দেখেছি ভিডিওতে, যে হচ্ছে ফেরাউনের মমি বা হচ্ছে ফেরাউনের আকৃতি, সে আকৃতি এতদিন ধরে টিকে আছে কেন? কারণ হচ্ছে তার সেটি মমি করে রাখা হইতো। মমির মাধ্যমে এই লাশগুলা দীর্ঘদিন যাবত হচ্ছে সংরক্ষিত থাকে। আসেন মিশরীয়দের দর্শন। মিশরীয়দের দর্শনের ক্ষেত্রে আমাদের ধর্মের অনুষঙ্গ ছিল। তার মানে মিশরীয়দের যে দর্শন, সেই দর্শন শাস্ত্রের সাথে ধর্মের সংশ্লিষ্টতা রয়েছে। দেখেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্বাসী, তাইলে তারা মনে করতো কি পৃথিবী শুধু এক না, পৃথিবীর বাহিরেও আরো কি আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, যার প্রমাণ পাওয়া যায় মেমফাইট ড্রামা নামে একটি শিলালিপিতে। তার মানে এই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মেমফাইট ড্রামা। তাহলে মিশরের কয়েকটা জিনিস আমরা মনে রাখার চেষ্টা করব। এক হচ্ছে ফারাও, এক হচ্ছে মমি, এক হচ্ছে মেটারিয়া মেডিকা, এক হচ্ছে মেমফাইট ড্রামা। এটি কি? এটি হচ্ছে যে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডতে বিশ্বাস করত, মানে আরো গ্রহ নক্ষত্র আছে সেটিতে বিশ্বাস করত। সেটির প্রমাণ মেমফাইট শিলালিপিতে পাওয়া যায়। ঠিক আছে, দেখেন, নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদের দর্শন চিন্তা, পাতা হোটেপের বাণী। এটি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, যে হচ্ছে নৈতিক দর্শন। এই নৈতিক দর্শন মিশরীয় সভ্যতায় প্রথম কে প্রদান করছেন? প্রথম প্রদান করছেন পাতা হোটেপ। এরপরে আসুন যে জিনিসটি, সাহিত্য। মিশরীয় সভ্যতার সাহিত্যের ক্ষেত্রে অবদান খুব বেশি যে এমন না, তারপরেও অল্প কিছু অবদান আছে। যেমন একটা অবদান হচ্ছে মেমফাইট ড্রামা। ঠিক আছে, তাদের সাহিত্যের অন্যতম উদাহরণ মেমফাইট ড্রামা। ঠিক আছে, দ্বিতীয় আরেকটা হচ্ছে ধর্ম বিষয়ক বই ছিল দুইটা, একটা হচ্ছে মৃতদের বই, আর একটা হচ্ছে দুই ভাইয়ের গল্প। ঠিক আছে, তাইলে তাদের কয়টা বই পাবো? তিনটা বই। একটা হচ্ছে মেমফাইট ড্রামা, আর একটা হচ্ছে ধর্ম বিষয়ক সাহিত্য, কি কি? মৃতদের বই এবং দুই ভাইয়ের গল্প। আসি আমরা পরবর্তীতে পিরামিড। এইটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ মিশরীয় সভ্যতার, যেটি হচ্ছে পিরামিড। দেখেন, এই পিরামিডের উচ্চতা 200 ফুট, মানে অনেক অনেক উঁচু উঁচু পিরামিড। আমাদের বিস্ময়কর বিষয় হচ্ছে এখনো আমরা এত প্রাচীন যুগে কিভাবে এত বড় পিরামিড তারা তৈরি করেছিল সেই জিনিসটা এখনো বুঝতে পারি না। তাইলে দেখেন, তাইলে পিরামিডটি তারা কেন তৈরি করা হয়েছিল? পিরামিড তৈরি করা হয়েছিল ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য। মিশরের সভ্যতায় ফারাওদেরকে অনেক সম্মান করা হইতো এবং তাদেরকে আমরা জেনেছি যে তাদেরকে দেবতার সমতুল্য হিসাবে মনে করা হইতো। যেহেতু তাদেরকে দেবতার সমতুল্য মনে করা হতো, তাই তাদেরকে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা হইতো। এখন এই ফারাওদের যে সংরক্ষণ করা হবে, সেই সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা দরকার। এবং তারা মনে করতো যে ফারাওদের সাথে শুধু ফারাওদেরকে সংরক্ষিত না, ফারাওদের যে ব্যবহার্য আসবাবপত্র ছিল, যেই সোনাদানা ছিল, সেগুলোও তারা সংরক্ষণ করত। তাহলে এত দামি দামি জিনিস তারা কোথায় সংরক্ষণ করবে? সেটার বিপরীতে তারা এই পিরামিডগুলা নির্মাণ করে, যে পিরামিডগুলা অনেক উঁচু, অনেক শক্ত, এবং এইগুলার ভিতরে নিচে তারা কি রাখতো? এই ফারাওদের মমিগুলা সংরক্ষণ করত। এখন আসেন, প্রথম ফারাওয়ের সমাধির উপর প্রথম পিরামিড গড়ে ওঠে। তাইলে প্রথম ফারাওয়ের নাম কি? আমরা যেটি পড়েছি মিশরীয় সভ্যতায় প্রথম ফারাওয়ের নাম হচ্ছে এই যে নামার। তাইলে নামারের উপর প্রথম কি আসে? নামারের উপর প্রথম পিরামিডটি গড়ে ওঠে। দেখেন, পিরামিডটির নাম স্টেপ পিরামিড। কি পিরামিড? স্টেপ পিরামিড। তাইলে কার সমাধি? নামারের সমাধি। ঠিক আছে, নামারের সমাধির উপর স্টেপ পিরামিড গঠিত। এর উচ্চতা কতটুকু? 200 ফুট। সবচেয়ে বড় যেই পিরামিড, সেই পিরামিডটি হচ্ছে ফারাও খুফুর পিরামিড, সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় পিরামিড। কার পিরামিড? ফারাও খুফুর পিরামিড। দেখেন, 13 একর জমির উপর নির্মিত পিরামিডটির দৈর্ঘ্য 755 ফুট, প্রস্থ 481 ফুট। মানে আমরা সবার উঁচুর যে পিরামিডটি দেখি, সেই পিরামিডটা কার পিরামিড?
ফারাও খুফুর পিরামিড। এরপরে আসেন যে জিনিসটি মিশরের সভ্যতার আরো কিছু অবদান দেখেন, একটি হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্যের মাঝে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্ফিংস মনে রাখা। কি মনে রাখা? স্ফিংস। স্ফিংস জিনিসটা কি দেখেন, স্ফিংস হচ্ছে মিশরীয়রা তাদের যে রাজাগুলা ছিল প্লাস হচ্ছে তাদের যে বড় বড় কর্মকর্তা রানী এই ধরনের যারা ছিল তাদের জন্য স্ফিংস তৈরি করত। এখন স্ফিংস হচ্ছে একটা হাতি বসে আছে, সেই হাতিটির মাথা হচ্ছে মানুষের মতো বা ফারাওদের মতো, এটিকে কি বলা হয়? স্ফিংস বলা হয়। ঠিক আছে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আপনার সমাধি, পিরামিড, ধর্ম মন্দিরের দেয়ালের ভিতর বাইরে চমৎকার ভাস্কর্য বানাইতো এবং ভাস্কর্যের বিস্ময়কর সৃষ্টি ছিল কি? স্ফিংস। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে মধ্য রাজবংশে পিরামিডের পরিবর্তে সুবিশাল মন্দির নির্মাণ করা হইতো। তাইলে তারা যে শুধু পিরামিডই বানাইছে তাই নয়, বরং সুবিশাল মন্দিরও তারা তৈরি করেছে। যেমন দেখেন এই যে এটি একটা মন্দির, ঠিক আছে, দুই পাশে সারি মূর্তি, সামনে ফারাওয়ের মূর্তি। তাদের ধর্ম মন্দিরের ধরন চিত্রকলায় দেখেন, চিত্রকলায় মিশরীয়দের পিরামিড ও দেয়ালের অলঙ্করণ করতে গিয়ে মিশরীয়রা চিত্রকলার বিকাশ ঘটায়। তাইলে মিশরীয়রা কেন চিত্রকলা কোথায় কোথায় আঁকতো? সেটা হচ্ছে মন্দির এবং পিরামিডের দেয়ালে। দেখেন এসব চিত্রে তখনকার সমাজের আলেখ্য পরিলক্ষিত হইতো, মানে সমাজে যা কিছু ঘটতো সেগুলা তাদের চিত্রকলায় পরিলক্ষিত ছিল। লিখন পদ্ধতি, মিশরীয়দের লিখন পদ্ধতি যেটি, সেই লিখন পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে হাইরোগ্লিফিক্স। কি বলি? হাইরোগ্লিফিক্স। এখন আসেন হাইরোগ্লিফিক্স জিনিসটা কি? এই মিশরীয়রা সর্বপ্রথম কি আবিষ্কার করছে? লিখন পদ্ধতি আবিষ্কার করছে। এই পদ্ধতির নাম হাইরোগ্লিফিক্স, যার অর্থ হচ্ছে পবিত্র অক্ষর। ঠিক আছে। মিশরীয়দের অলমোস্ট 750টির মতো চিত্রলিপি কিংবা হচ্ছে বর্ণ এর ধরনের তারা শব্দ বা হচ্ছে এই ধরনের তারা চিহ্ন ব্যবহার করে তারা ভাষা বোঝাতো। এই যে ভাষার ব্যবহার, সেই ভাষার ব্যবহার থেকে লিখন পদ্ধতির ব্যবহার, সেই লিখন পদ্ধতির ব্যবহারে মিশরীয়রা সবার প্রথম কি একটা হাইরোগ্লিফিক্স পদ্ধতির জনক। এখন এই হাইরোগ্লিফিক্সের কি দেখুন, এইখানে বিভিন্ন প্রাণীর আকৃতি আপনারা বুঝতে পারেন, এই যে প্রাণীর আকৃতি, এখানে বিভিন্ন সাইন আছে, বিভিন্ন ডট আছে, বিভিন্ন আবার বর্ণের মতো লেখা আছে। তাহলে তাদের এই যেই হাইরোগ্লিফিক্স, সেই হাইরোগ্লিফিক্সে কি কি থাকে? বর্ণ ছিল, বিভিন্ন ছবি ছিল এবং বিভিন্ন আকৃতি ছিল। ঠিক আছে, চিত্র, বর্ণ এবং অক্ষর। তাইলে সর্বশেষ যেটি 750টি মতান্তরে 24টি চিত্রলিপি দিয়ে মিশরের লিপি গঠন বা তৈরি হয়েছিল। পরবর্তীতে আসি আমরা এই মিশরীয় সভ্যতা নিয়ে। ঠিক আছে, তাইলে কি কি প্রশ্ন আসছে দেখেন। মিশরীয় সম্রাটদের উপাধি কি? দেখেন ইখনাটন না, আমেন না, রিসোনা, ফারাও হচ্ছে সম্রাটদের উপাধি। নীল নদের দান কেন বলা হয়? মিশর নীল নদের তীরে অবস্থিত বলে, নাকি হচ্ছে নদীর দুই তীরকে প্লাবিত করে উর্বর করার জন্য? দেখেন মিশর এই নীল নদ দুই তীরকে প্লাবিত করে উর্বর হওয়ার জন্য মিশরকে নীল নদের কি বলা হয়? দান বলা হয়। ঠিক আছে। এরপরে সৃজনশীলে দেখুন, দেখুন ফারাও কোন রাজাদের উপাধি? আমরা জেনেছি ফারাও মিশরীয় রাজাদের উপাধি। হাইরোগ্লিফিক্স কি? মিশরীয়দের লিখন পদ্ধতি, যেখানে 750টি মতান্তরে 24টি চিত্র বর্ণের মাধ্যমে এই পদ্ধতির আবিষ্কার। এই পদ্ধতিতে কি কি ছিল? অক্ষর ভিত্তিক, চিত্র ভিত্তিক এবং হচ্ছে আপনার সাইন বা বর্ণ ভিত্তিক। ঠিক আছে। এবার দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পিরামিড দেখতে পাচ্ছি। তাইলে উদ্দীপকের চিত্রটি কোন প্রাচীন সভ্যতার নিদর্শন? মিশরীয় সভ্যতার নিদর্শন, সেটি আপনারা ব্যাখ্যা করবেন। উদ্দীপকের আলোকে উক্ত সভ্যতার অবদানগুলা মূল্যায়ন করো। তাইলে কি কি অবদান? চিকিৎসা শাস্ত্রে তাদের অবদান, ম্যাটারিয়া মেডিকা, তাদের আমরা সাহিত্য অবদান পেয়েছি, তাদের আমরা হচ্ছে আপনার বিজ্ঞানে অবদান পেয়েছি, একই সাথে হচ্ছে তাদের এই যে ভাস্কর্য নির্মাণ, সেগুলাও তাদের সভ্যতার অবদান। আসুন পরের যেটি সেটি হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সুমেরীয় সভ্যতা বোঝার আগে আমাদেরকে একটু ছোট্ট করে একটা জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে মেসোপটেমীয়। কি বুঝতে হবে? মেসোপটেমীয়।
এখন আসুন, মেসোপটেমীয় কি জিনিস? মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। যেহেতু আপনাদের শর্ট সিলেবাস এটি, সেজন্য মেসোপটেমীয় সভ্যতা কিংবা এটার আলোচনা কি ছিল সেই জিনিসটা আপনাদের নেই। সেজন্য তারপরও বুঝার স্বার্থে সুমেরীয় সভ্যতা যখন আমরা বুঝতে যাব, তখন আমরা যদি একটু মেসোপটেমীয় সভ্যতা বুঝি, তাহলে আমাদের জন্য বিষয়টি বুঝতে সহজ। মেসোপটেমীয় সভ্যতা, এই মেসোপটেমীয় সভ্যতাকে আমরা কি বলছি? পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় শব্দের অর্থ কি? মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। কি শব্দের অর্থ? দুই নদীর মধ্যবর্তী স্থান। এখন সেটি হচ্ছে এই মেসোপটেমিয়াতে কোন দুই নদীর মধ্যবর্তী স্থান? একটা নদীর নাম হচ্ছে ইউফ্রেটিস, একটা নদীর নাম কি? ইউফ্রেটিস। আর একটা নদীর নাম হচ্ছে টাইগ্রিস। টাইগ্রিস। এখন আসেন, ইউফ্রেটিস নদীর আমরা আবার আরেকটা নামে চিনি। ইউফ্রেটিস নদীর নাম হচ্ছে ফোরাত। কি নাম? ফোরাত। আর এই টাইগ্রিস নদীর নাম হচ্ছে দজলা। পৃথিবীর এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলের দুইটা দেশ, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে আপনার ইরাক। এই দুইটি দেশের মাঝে এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর অবস্থান, এবং এই দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল, সেই মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলি হচ্ছে মেসোপটেমিয়া। ঠিক আছে? তাইলে যেই সভ্যতাগুলা, সেই সভ্যতাগুলা কোথায় অবস্থিত? এই দুই নদীর মধ্যবর্তী স্থানে। এখন দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এই মেসোপটেমিয়াতে বিভিন্ন সময়ে চারটা সভ্যতা গড়ে উঠেছিল। চারটা সভ্যতার সবার প্রথম যে সভ্যতাটা, সেটি হচ্ছে সুমেরীয় সভ্যতা। এরপরে আমরা পাবো হচ্ছে আপনার অ্যাসিরীয় সভ্যতা। এরপরে আমরা পাবো হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। সবার শেষ ক্যালিডীয় কিংবা হচ্ছে নব্য ব্যাবিলনীয় সভ্যতা। তাহলে চারটা সভ্যতা, একটা হচ্ছে সুমেরীয়, একটা হচ্ছে অ্যাসিরীয়, একটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, সর্বশেষ সেটি হচ্ছে নব্য ব্যাবিলনীয় কিংবা ক্যালিডীয় সভ্যতা। এখন আমরা এই চারটা সভ্যতার মাঝে সুমেরীয় সভ্যতার অংশটুকু পড়ব। আসেন, সুমেরীয় সভ্যতার অবস্থান করি। দেখেন, সুমেরীয় ইরাক এর পার্শ্ববর্তী অঞ্চল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর ভূমিতে এই সভ্যতার আবির্ভাব। দেখেন, অর্ধচন্দ্রের মতো ভূমির নাম দেওয়া হয় দ্য ফার্টাইল ক্রিসেন্ট দুইটা কারণে। একটা জিনিস যেটা, সেটি হচ্ছে দেখেন ইরান ইরাক এই অঞ্চলটা জুড়ে দুইটা নদী আসছে। নদী আসার এই দুইটা নদীর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে কি? সুমেরীয় সভ্যতার অঞ্চল। এখন এই যে মধ্যবর্তী সুমেরীয় সভ্যতার অঞ্চল, সেই সুমেরীয় সভ্যতার অঞ্চলটা দেখতে কেমন? নদীটা আসছে এইভাবে, তাহলে মধ্যবর্তী অঞ্চল একটু বাঁকানো, চাঁদ যেমন একটু বাঁকানো থাকে এইভাবে, সেই জন্য একে কি বলা হচ্ছে? ক্রিসেন্ট বলা হচ্ছে, অর্ধচন্দ্র। দ্বিতীয়ত হচ্ছে এই অঞ্চলটা কি, যেহেতু দুই নদীর মধ্যবর্তী স্থান, উর্বর অঞ্চল, সেই জন্য এটা কি? ফার্টাইল। তাই সুমেরীয় সভ্যতা যে অঞ্চলে গড়ে উঠেছিল সেটির নাম কি? ফার্টাইল ক্রিসেন্ট। দ্বিতীয় যেটি, আসুন যে হচ্ছে এই সভ্যতা তৈরির ইতিহাসটাকে আমরা একটু দেখি। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 4000 অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদের মধ্যবর্তী অঞ্চলে সুমেরীয় জাতি বসবাস শুরু করে। সভ্যতার কয়েকটি নগরকে কেন্দ্র করে বিকাশ লাভ করেছে, মানে এই অঞ্চলে কয়েকটি নগর তারা গঠন করার মাধ্যমে এই সুমেরীয় সভ্যতার বিকাশ লাভ হয়। দেখেন, তাদের ধর্মীয় বা নগর রাষ্ট্র প্রধানকে বলা হতো পাতেশি। একটা জিনিস আমরা গুরুত্বপূর্ণ পাইলাম, যে হচ্ছে এই সুমেরীয় সভ্যতায় যারা ধর্মীয় প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান, নগর প্রধান, তাদেরকে কি বলা হইতো? পাতেশি বলা হইতো। যেভাবে আমরা ওই যে জাজিরাতুল আরবে আরব গোত্রের প্রধানকে হচ্ছে যাযাবর গোত্রের প্রধানকে আমরা শেখ বলেছি, ঠিক আছে, মিশরীয় রাজাদেরকে ফারাও পড়েছি, একইভাবে হচ্ছে সুমেরীয়দের প্রধান কে ছিল? পাতেশি। দ্বিতীয় যেটা, তাদের অর্থনীতি কৃষি ও বাণিজ্য ভিত্তিক। অর্থনীতি কি ভিত্তিক ছিল? কৃষি এবং বাণিজ্য নির্ভর অর্থনীতি। প্রাচীন সুমেরীয়রা
শ্রেণীভাগে বিভক্ত ছিল। শ্রেণীভাগ কি? যে সমাজের বিভিন্ন ধরনের শ্রেণী, যেমন মুসলমানদের মাঝে এই উপমহাদেশে শ্রেণীভাগ করা হয়েছিল আশরাফ আতরাফ নামে। হিন্দুদের মাঝে শ্রেণীভাগ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইভাবে হচ্ছে সুমেরীয়দের মাঝে শ্রেণীভাগ ছিল। পরে যেটি দেখেন, সভ্যতায় সুমেরীয়দের অবদান। দেখেন সবার আগে যেটি, সেটি হচ্ছে ধর্ম। ঠিক আছে, এই সুমেরীয়রা মিশরীয়দের মতো প্রকৃতিকে সন্তুষ্ট রাখার জন্য বহু ধরনের দেবদেবী বিশ্বাস করত। দেখেন মিশরীয়দের প্রাথমিকভাবে মিশরীয়রা ছিল বহু দেবদেবীতে বিশ্বাসী মানুষ, কিন্তু সুমেরীয়রা একই ছিল, যে বহু দেবদেবীতে বসবাস বিশ্বাসী মানুষ। মিশরীয়রা পরবর্তীতে আমেনহোটেপের পর থেকে একঈশ্বরবাদী হয়ে যায়, কিন্তু সুমেরীয়দের এরকম কোনো কি ছিল না, একঈশ্বরবাদী ধারণা ছিল না। দেখেন সুমেরীয়দের সূর্য দেবতার নাম ছিল শামস। সূর্য দেবতার নাম কি? শামস। এবং পানীয়ের দেবতার নাম হচ্ছে এনকি। তাইলে দুইটা দেবতা মিশরীয়দের, একটা হচ্ছে সূর্য দেবতা শামস, আর একটা হচ্ছে পানীয়ের দেবতা এনকি। দ্বিতীয় যেটা, সেটি হচ্ছে পৌরাণিক কাহিনী নির্ভর সাহিত্য, মানে তাদের সাহিত্য ছিল কি? পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী কোনটি? যেটি আসলে বাস্তব নয়, কিন্তু কল্পনা করে, লৌকিক একটা কল্পনা, যে লৌকিক কল্পনাকে বাস্তবের মতো উপস্থাপন করা হয়, এমন কাহিনীকে বলা হচ্ছে পৌরাণিক কাহিনী। তাইলে তাদের পৌরাণিক কাহিনীর সর্বশ্রেষ্ঠ উদাহরণ যেটি, সেটি হচ্ছে গিলগামেশ মহাকাব্য, যেটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্ন আসে যে গিলগামেশ মহাকাব্য কোন সভ্যতার অংশ, কিংবা হচ্ছে কোন সভ্যতায় গিলগামেশ মহাকাব্যটি লেখা হয়েছে, অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে সুমেরীয় সভ্যতায় রচিত মহাকাব্য কোনটি। দ্বিতীয় আসেন শিল্পকলা। তাইলে তারা রোদে শুকনো ইট দিয়ে স্থাপনা তৈরি করত, গহনা তৈরিতে প্রসিদ্ধ, কুমোরের তাকের আবিষ্কার করে। ঠিক আছে, এই তিনটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। তাইলে এই সুমেরীয়দের অবদানে কয়টি জায়গা? ধর্ম একটি, সাহিত্য একটি, শিল্পকলা আরেকটি। এবার আসেন, সুমেরীয়দের অনেক বড় একটা অবদান ছিল, যেটি হচ্ছে কি? আইন প্রণয়ন। এই সুমেরীয়রাই পৃথিবীতে প্রথম কোনো আইন প্রণয়ন করেছে। ঠিক আছে, প্রথম কোনো লিখিত আইন কারা প্রণয়ন করেছিল? সুমেরীয়রা। দেখেন এই সুমেরীয়দের কে আইন প্রণয়ন করেন? আইন প্রণেতা হিসাবে সম্রাট ডুঙ্গি বিখ্যাত। সম্রাট ডুঙ্গি আইন প্রণয়নের ক্ষেত্রে বিখ্যাত। দ্বিতীয় যেটি, সুমেরীয়দের আইনে 4টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য পাবো আমরা? 4টি আইনের বৈশিষ্ট্য পাবো। এক হচ্ছে প্রতিশোধমূলক, দ্বিতীয়ত হচ্ছে আইনের সাহায্য, অসম বিচার ব্যবস্থা, অপকর্মের পার্থক্য না করা। মানে যেটা হচ্ছে এই সুমেরীয়দের, আপনি ধরেন চুরি করলে আপনাকে যে শাস্তি, আপনি হত্যা করলেও কাছাকাছি পরিমাণ শাস্তি, এটা একটা সমস্যা ছিল। দ্বিতীয়ত হচ্ছে রাজা কিংবা হচ্ছে পুরোহিত কিংবা হচ্ছে অভিজাত শ্রেণী, সমাজের উচ্চ অভিজাত শ্রেণীর মানুষ যারা, তাদের এবং সাধারণ মানুষের জন্য আলাদা বিচার ব্যবস্থা ছিল। তৃতীয়ত তাদের বিচার ব্যবস্থা ছিল প্রতিশোধমূলক, মানে একজন হত্যা করলে অপর দিকে তাদেরকে প্রতিশোধ, বা হচ্ছে কোনো একটা অপরাধ করলে সেটার প্রতিশোধ কিভাবে গ্রহণ করা যায় সেদিকেই ছিল। এবার আসেন লিখন পদ্ধতি। আমরা মিশরীয়দের একটা লিখন পদ্ধতি পড়েছি, সেটি হচ্ছে হাইরোগ্লিফিক্স। সুমেরীয়দের একটা লিখন পদ্ধতি পড়বো, সেটি হচ্ছে কিউনিফর্ম। সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কি? কিউনিফর্ম। এখন দেখেন, প্রথম দিকে চিত্রভিত্তিক হলেও পরে তা সংযোজন করা হয়। ঠিক আছে, কি সংযোজন করা হয়? লিখন পদ্ধতির যে বর্ণ, সেই বর্ণ সংযোজন করা হয়। দেখেন সুমেরীয় ভাষায় 500 অক্ষরের সন্ধান পাওয়া যায়। ঠিক আছে, তাইলে হাইরোগ্লিফিক্সে আমরা অধিকাংশই দেখতেছিলাম যে হচ্ছে চিহ্ন, সেটির ব্যবহার বেশি, কিন্তু সুমেরীয় সভ্যতায় আমরা এই ভাষাকে কি দেখি? যে হচ্ছে অক্ষর ভিত্তিক একটা লিখন পদ্ধতি। ঠিক আছে, তাহলে কতটি অক্ষর পাওয়া যায়? প্রায় 500টি অক্ষর পাওয়া যায়। পরের যেটি, সেটা হচ্ছে কাদামাটির স্লেটে খাগের কলম দিয়ে কৌণিক রেখায় ফুটিয়ে লেখা হতো, যেটি তাদের এই কিউনিফর্ম লেখন পদ্ধতির বৈশিষ্ট্য। যেমন এই যে এইখানে কিউনিফর্মের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আসুন সুমেরীয় সভ্যতার বহু নির্বাচনী প্রশ্নতে আসি। দেখেন সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্য
জিগুরাট, এটা গুরুত্বপূর্ণ জিনিস যে তাদের একটা স্থাপত্য ছিল, যে স্থাপত্যের নাম হচ্ছে জিগুরাট। ঠিক আছে, জিগুরাট কোথায়? এই যে যাদের ধর্ম, সেই ধর্মতে কি ছিল? জিগুরাট। জিগুরাত বা টদ দুটার একটা ব্যবহার করা হয়। তাইলে এই সুমেরীয় সভ্যতার শ্রেষ্ঠ স্থাপত্য জিগুরাট হচ্ছে একটা ধর্ম মন্দির। দ্বিতীয়ত আসুন, লিখন পদ্ধতি হচ্ছে কি ইউনিফর্ম আমরা পড়েছি। এরপরে যেটি সেটি হচ্ছে গ্রিক সভ্যতা। এখন আমরা এর আগে আরো দুটি সভ্যতা নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে মিশরীয় সভ্যতা আর একটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এবার আসুন গ্রিক সভ্যতার ইতিহাসটা কেমন। গ্রিক সভ্যতা আমাদের অনেক পুরাতন একটা সভ্যতা এবং জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে বেশি অবদান রেখেছে গ্রিক সভ্যতা। তাহলে জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে বেশি অবদান রাখে কোন সভ্যতা? উত্তর হবে গ্রিক সভ্যতা। তাহলে আসুন দেখেন গ্রিক সভ্যতায় আমরা বিষয়গুলো দেখি। ভৌগোলিক অবস্থান গ্রিক সভ্যতার। গ্রিক সভ্যতার ভৌগোলিক অবস্থান দেখেন, এড্রিয়াটিক সাগর, এজিয়ান সাগর, ভূমধ্য সাগর পরিবেষ্টিত গ্রিস। তাহলে গ্রিসের অবস্থান কই? এই যে হচ্ছে, এটি হচ্ছে গ্রিক এম্পায়ার, যেটি হচ্ছে গ্রিস। এর নিচে এইদিকে আছে হচ্ছে তুর্কি। আমরা জানি যে এশিয়ার একটা দেশ তুর্কি, সেই তুর্কির অবস্থান এখানে, তার উপরে হচ্ছে গ্রিসের অবস্থান। দেশটি ইউরোপের বলকান উপকূলে অবস্থিত। দেখেন বলকান হচ্ছে আরেকটা উপদ্বীপ, যেমন হচ্ছে আমরা আরব উপদ্বীপ পড়েছি বলকান, ঠিক এমনই ভাবে একটা উপদ্বীপ, সেই উপদ্বীপের অবস্থান হচ্ছে পূর্ব ইউরোপ, সেই বলকান উপদ্বীপের একটা অঞ্চল হচ্ছে গ্রিস। দ্বিতীয়ত হচ্ছে দেশটিকে তিনটা ভাগে ভাগ করা হয়, উত্তর, মধ্য, দক্ষিণ গ্রিস। ইনফরমেশনটা একটু মনে রাখবেন, গ্রিসকে তিন ভাগে ভাগ করা হয়, উত্তর গ্রিস, মধ্য গ্রিস এবং দক্ষিণ গ্রিস। এরপরে যেটি সেটি হচ্ছে আপনার গ্রিক সভ্যতায় দুইটা যুগ আছে। কয়টা যুগ বলছি? দুইটা যুগ। একটি হচ্ছে হেলেনিস্টিক আর একটি হচ্ছে হেলেনিক যুগ। দুইটার নাম আমরা মনে রাখবো। একটি যুগকে বলা হয় হেলেনিক যুগ আর একটি যুগকে বলা হয় হেলেনিস্টিক যুগ। এখন আসেন হেলেনিক যুগ যেটি, সেই হেলেনিক যুগটাকে, হেলেনিক যুগে আপনার আয়তনে ক্ষুদ্র নগররাষ্ট্রগুলা, জনসংখ্যা কম, মানে হেলেনিক যুগে ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্র ছিল এবং কম মানুষ বসবাস করত। প্রতিটি নগররাষ্ট্রে রয়েছে আলাদা উপনিবেশ, নিজস্ব প্রক্রিয়া, ধর্ম, দর্শন, সাহিত্য, সংস্কৃতি। ঠিক আছে, তাহলে এটা গ্রিক নগর রাষ্ট্র। যেটি হেলেনিক যুগে গ্রিকে কি ছিল? নগর রাষ্ট্র ছিল। সেই নগর রাষ্ট্রগুলোর বৈশিষ্ট্য কি? আয়তনে ক্ষুদ্র। দ্বিতীয় হচ্ছে তারা প্রত্যেকটাই নগরী আলাদা আলাদা নিজস্বতা ধরে রাখতো এবং তাদের ধর্ম, তাদের হচ্ছে আপনার সংস্কৃতি, সেগুলা আলাদা ছিল। নগর রাষ্ট্রসমূহে রাজতন্ত্র, পরে গণতন্ত্রের বিকাশ ঘটে। এই যে বর্তমান বিশ্বে গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চা শুরু হয়েছে কোথায়? গ্রিকে বা গ্রিক হেলেনিক সভ্যতায়। এরপরে আসেন জাতীয় ঐক্যের লক্ষ্যে নিজেদের মধ্যে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। কি কি প্রতিযোগিতা? অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাইলে ক্রীড়া প্রতিযোগিতা শুরু গ্রিকে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে স্পার্টা। এখন অলিম্পিক কেন শুরু হয়েছিল গ্রিকে, এটা বোঝার জন্য একটু আমাদেরকে গ্রিসের দুইটা অঞ্চল জানতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে স্পার্টা, স্পার্টনা যেটা বলি আমরা, স্পার্টা বা হচ্ছে স্পারটানার। ঠিক আছে, এই একটা অঞ্চল। আরেকটি হচ্ছে অ্যাথেন্স অঞ্চল। কি অঞ্চল? অ্যাথেন্স। তাইলে বর্তমান গ্রিসে আমরা অ্যাথেন্সের নাম শুনি, গ্রিসের রাজধানী অ্যাথেন্স। এই দুই অঞ্চলের মাঝে বিবাদ ছিল, তারা প্রায় যুদ্ধ করত এবং তাদের অনেক মানুষ মারা যেত। যেহেতু এই যুদ্ধ করত, তারা একটা নতুন ভাবে এই তাদের যেই সামর্থ্য, তাদের যে শক্তি, সেটা জানান দেওয়ার একটা প্রক্রিয়া বের করে। সেই প্রক্রিয়াটি হচ্ছে অলিম্পিক খেলা। তাইলে এই অলিম্পিক খেলায় যেটি হবে সেটি হচ্ছে অলিম্পিক পাদদেশ। সেই পাদদেশের মাঝখানে বিভিন্ন গোত্র বা বিভিন্ন রাষ্ট্র, নগর রাষ্ট্র যেহেতু কেন্দ্রিক বলতেছি এই সভ্যতাটা, নগর রাষ্ট্রগুলার যারা হচ্ছে যুদ্ধ পারে, মল্লযুদ্ধ, মুষ্টিযুদ্ধ, এরপরে হচ্ছে যারা বর্ম চালাইতে পারে,
এরকম বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হইতো এবং তারা নিজেরা যুদ্ধ না করে এই অলিম্পিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহণ করত। তাইলে অলিম্পিকে যে জিতবে সে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতো এবং তাদের মর্যাদা বৃদ্ধি পেত। সেটার উপর ভিত্তি করে তারা কি করছে, অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করছে। এখন দেখেন দুইটা অঞ্চল বলছিলাম বা দুইটা নগর রাষ্ট্র, একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে অ্যাথেন্স। এখন আসেন স্পার্টার কি। স্পার্টারা ছিল গণতন্ত্র ও প্রগতি বিরোধী। মানে তারা ওই যে রাজতন্ত্র, যখন আমরা জানি রাজতন্ত্র চলতো সভ্যতার ইতিহাসে, তারা রাজতন্ত্রে বিশ্বাসী ছিল, তারা গণতন্ত্রকে বিশ্বাস করতো না। এই স্পার্টনাররা আপনার দীর্ঘদিন যুদ্ধ লিপ্ত থাকায় যুদ্ধাংদেহী মনোভাব তাদের মাঝে গড়ে উঠেছিল। দ্বিতীয়ত পুরো নগরী সামরিক ছাউনির আগলে তৈরি, যেহেতু তারা যুদ্ধ করত সেজন্য কি সামরিক ছাউনি বা হচ্ছে একটা সেনানিবাসের আদলে পুরো নগরী গঠিত হয়েছিল। শিশু অসুস্থ ছাড়া বাকি সবার জন্য সামরিক শিক্ষা বাধ্যতামূলক ছিল। তাইলে স্পার্টা নগরের আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে তাদের সকল শিশু এবং হচ্ছে অসুস্থ ব্যক্তি যারা, তারা ব্যতীত সবাই যুদ্ধ প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হতো। যুদ্ধ প্রশিক্ষণে সবার শেষ যেটা শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশ কম ছিল, তার মানে তারা জ্ঞানের দিক থেকে পিছিয়ে ছিল। পরে আসেন যেখানে আরেকটা নগর অঞ্চল, সেটি হচ্ছে অ্যাথেন্স। এখন এই অ্যাথেন্সের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা স্পার্টার ঠিক অপোজিট একটা বৈশিষ্ট্য। দেখেন গ্রিক সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি অবদান রাখে নগর রাষ্ট্র হলো অ্যাথেন্স। তাইলে গ্রিক সভ্যতার সবচেয়ে বেশি যেই রাষ্ট্রটি নগরটি অবদান রেখেছে সেটি হচ্ছে অ্যাথেন্স নগরী। এখানেই প্রথম গণতন্ত্রের সূচনা হয়। সেটি অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে আমাদের গ্রিক সভ্যতায় প্রথম নগর রাষ্ট্রের সূচনা হয়। এরপরে দেখেন দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্রের অগ্রনায়ক কারা ছিলেন। অগ্রনায়ক ছিলেন সোলন, ক্লিনথিনিস, পেরিক্লিস। এই তিনজন ছিলেন গ্রিক যেই গণতন্ত্র, সেই গ্রিক গণতন্ত্রের অগ্রনায়ক। খ্রিস্টপূর্ব 460 থেকে 405 অব্দ পর্যন্ত 3টি পেলোপনেশীয় যুদ্ধ সংগঠিত হয় এবং অ্যাথেন্সের চূড়ান্ত পতন ঘটে। এইখানে এই যুদ্ধটা কাদের মাঝে? এই যুদ্ধটা মাঝে হচ্ছে আপনার এই যে স্পার্টা এবং হচ্ছে এই গ্রিকের আরেকটা অঞ্চল আছে, পরবর্তীতে আমরা যেটা জানবো হেলেনিস্টিক সভ্যতার অঞ্চল। সেই অঞ্চলের ট্রয় নগরী ওইখানে পাবো, সেই অঞ্চলের সাথে যুদ্ধ হয়। যুদ্ধের নাম কি? যুদ্ধের নাম হচ্ছে পেলোপনেশীয় যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধের মাধ্যমে অ্যাথেন্সের চূড়ান্ত পতন হয়। এর মাধ্যমে হেলেনীয় সভ্যতার পতন ঘটে বা হেলেনীয় যুগের পতন ঘটে। এবার আসুন হচ্ছে হেলেনিকদের অবদান কি কি আছে সেখানে। প্রথমে আমরা যে অবদান, সেটা হচ্ছে দর্শন শাস্ত্রের অবদান। আমরা দর্শন শাস্ত্রের বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কথা জানি, বা হচ্ছে আমরা 4 জন মানুষের নাম জানি। এক হচ্ছে সক্রেটিস, এরপরে আমরা তার স্টুডেন্টের নাম জানবো হচ্ছে প্লেটো, তার শিক্ষার্থী ছিল এরিস্টটল, এবং তার শিক্ষার্থী ছিল আলেকজান্ডার। ইতিহাসের 4 জন বিখ্যাত যে ব্যক্তি, সেই বিখ্যাত দার্শনিক বলেন বা এই আলেকজান্ডারের আর একটা পরিচয় আছে, সে বিখ্যাত যোদ্ধা ছিল। তারা সবাই এই সভ্যতা, গ্রিক সভ্যতার অবদান। তাইলে এই যে দর্শন শাস্ত্র, সেই দর্শন শাস্ত্রের জনক হচ্ছে সক্রেটিস। দর্শন শাস্ত্রের জনককে সক্রেটিস। দ্বিতীয়ত হচ্ছে এই এদের মধ্যে সর্বাগ্রে ছিলেন হচ্ছে থেলিস, মানে এই দর্শন শাস্ত্রের একদম প্রথম যে প্রবক্তা, ঠিক আছে, সেটি ছিলেন হচ্ছে থেলিস। এরপরে আসেন যেটি, সেটি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভব, বিকাশ, বিভিন্ন কার্যকারণের সূত্র ভাবতে গিয়ে হেলেনিকরা এক সমৃদ্ধ দর্শনের উপহার দেয়। মানে হেলেনিক সভ্যতাতেই প্রথম হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের আকৃতি কেমন, ব্রহ্মাণ্ডে কি কি বিষয়াদি থাকতে পারে, সেগুলা নিয়ে আলাপ আলোচনা বা হচ্ছে চিন্তা ভাবনা তারা করেছিলেন। একই সাথে
পৃথিবীর বিকাশ কিভাবে হয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কি কি আছে, সেই সংক্রান্ত বিষয়াদিও গ্রিকরা জানতো এবং তারা সেটি নিয়ে চর্চা করত। সফিস্ট ধারার দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতমান এবং প্রভাবশালী ছিলেন অ্যাথেন্সের সক্রেটিস। মানে সক্রেটিস হচ্ছে দর্শনের যে সফিস্ট ধারা, সেই ফিলোসফি যেটাকে আমরা বলি, সেই সফিস্ট ধারার সর্বাঙ্গে প্রথম ছিলেন হচ্ছে সক্রেটিস। এরপরে আসেন দেখেন ইতিহাস। ইতিহাসের চর্চার শুরু গ্রিস থেকে। এই ইতিহাসের জনক যেটি আমরা বলি, সেই জনক বলা হয় হেরাডোটাসকে। সেই হেরাডোটাসও ছিলেন গ্রিসের, যেটি আমরা এখানে পাবো যে ইতিহাসের জনক হেরাডোটাস, যাকে কি তার গ্রন্থের নাম হচ্ছে দ্য হিস্টোরিস। এই গ্রন্থটির নামও গুরুত্বপূর্ণ। তাহলে হিস্টোরিস কার বই? হেরাডোটাসের বই। একই সাথে হচ্ছে বিজ্ঞানসম্মত যে দর্শন ব্যবস্থা, মানে চিন্তা ভাবনা করে একটা দর্শন রচনা করা, সেই চিন্তা ভাবনা বা যুক্তির উপর দাঁড় করায় যে ইতিহাস রচনা, সেই ইতিহাস রচনা প্রথম করেছিলেন থুসিডাইডিস। তাইলে আমরা ইতিহাসের দুইজন জনকের নাম বললাম। একজন হচ্ছে ইতিহাসের জনক, যিনি হচ্ছে হেরাডোটাস, আর একজন হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুসিডাইডিস। এরপরে আসেন বিজ্ঞানের ক্ষেত্রে। দেখেন, যেমন দার্শনিকের থেলিস, যিনি ছিলেন একজন বিজ্ঞানী, ঠিক আছে, প্রমাণ করেন যে সূর্যগ্রহণ প্রাকৃতিক নিয়মেই হয়। আগে মানুষজন মনে করত চাঁদ সূর্যকে খেয়ে ফেলে বা কোনো একটা কিছু সূর্যকে খেয়ে ফেলে, এই ধরনের ধারণা বা পৌরাণিক ধারণায় মানুষজন বিশ্বাসী ছিল। কিন্তু এই থেলিসই প্রথমে এটা দেখান এবং আবিষ্কার করেন যে না, সূর্য কোনো পৌরাণিকভাবে এভাবে সূর্যগ্রহণ হয় না, একটা প্রাকৃতিক নিয়মের মাধ্যমে কি হয়, সূর্যগ্রহণটা হয়। এর মাঝে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একজন ছিলেন হিপোক্রেটিস। চিকিৎসা বিজ্ঞানের মাঝে একজনকে ছিলেন হিপোক্রেটিস, যিনি শরীরবিদ্যার উপর গবেষণা করতেন। ভাস্কর্যে আসেন। গ্রিকদের বিখ্যাত ভাস্কর্য হচ্ছে পার্থেনন, ঠিক আছে। এই পার্থেননটি একটা মন্দির, ঠিক আছে। তাইলে গ্রিকদের একটা বিখ্যাত জায়গা হচ্ছে মন্দির পার্থেনন, তাদের অ্যাথেন্সের দেবী অ্যাথেনার মন্দির, ঠিক আছে। এই পার্থেনন কার মন্দির? অ্যাথেনার মন্দির। এছাড়াও তাদের আরো কিছু হচ্ছে ভাস্কর ছিল, যেমন মাইনর, ফিডিয়াস ও প্রাকসিটেলেস, ঠিক আছে। এরপরে সাহিত্য দেখেন, ইতিহাসের বিখ্যাত দুইটা মহাকাব্য, সেই মহাকাব্যের রচনা হয়েছিল কোন সময়ে? গ্রিকদের সময়ে। একটা হচ্ছে ইলিয়ড, কবি হোমারের, আর একটা হচ্ছে ওডিসি। হোমার একটা বিখ্যাত গ্রিক কবি, তার দুইটা মহাকাব্য ইলিয়ড এবং ওডিসি এই সাহিত্যাঙ্গনে বৃহৎ একটা অবদান। পরে সেটি হচ্ছে হেলেনিস্টিক যুগ আসেন। দেখেন, তাইলে পেলোপনেশীয় যুদ্ধের মাধ্যমে হেলেনিক সভ্যতার সমাপ্ত হয়। এর মাধ্যমে হচ্ছে কার শুরু হয়? হেলেনিস্টিকের শুরু হয়। এই হেলেনিস্টিকে গ্রিসের উত্তরাংশে মেসোডোনিয়া রাজ্যের আধিপত্য। তাইলে হেলেনিস্টিক সভ্যতা কোথায়? হেলেনিস্টিক সভ্যতা বেসিক্যালি মূলত মেসোডোনিয়ায়, উত্তর মেসোডোনিয়ায়। রাজা ফিলিপ সব নগর রাষ্ট্রকে একত্র করে হেলেনীয় সংঘ গঠন করেন। দেখেন, তাইলে এই যে হেলেনীয় সভ্যতা, হেলেনিস্টিক যে সভ্যতা, সেই সভ্যতার সূচনা কার মাধ্যমে? রাজা ফিলিপের মাধ্যমে। দেখেন, তার মৃত্যুর পর আলেকজান্ডার, এই যে আমরা বললাম যে সক্রেটিসের স্টুডেন্ট প্লেটোর শিক্ষার্থী অ্যারিস্টটলের শিক্ষার্থী আলেকজান্ডার, সেই আলেকজান্ডারের মাধ্যমে গ্রিক এবং পারস্য সভ্যতার কেন্দ্রকে, মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে হেলেনিস্টিক সভ্যতার উন্মেষ করেন। তাইলে দেখেন, প্রথম যে জিনিস সেটি হচ্ছে হেলেনিস্টিক যুগ। যে হেলেনিস্টিক যুগের সূচনা কোন দিকে? সূচনা হচ্ছে উত্তর মেসোডোনিয়ায়। কিন্তু হেলেনিস্টিক যুগ যেটা, যেই জায়গাটাকে আমরা হেলেনিস্টিক হিসাবে কল্পনা করি, সেটা কোথায়? সেটি হচ্ছে ঠিক ভূমধ্য সাগরের অপর পাশে গ্রিসের ঠিক অপর পাশে ভূমধ্য সাগর, তার এপারে হচ্ছে মিশর। সেই মিশরের আলেকজান্দ্রিয়া যে শহর, সেই আলেকজান্দ্রিয়া শহরকে কেন্দ্র করে। তাইলে পৃথিবীর জ্ঞান চর্চার দুটি জায়গা, একটি হচ্ছে গ্রিস অ্যাথেন্স, আরেকটি হচ্ছে আলেকজান্দ্রিয়া, যেটি
সেই সম্রাট আলেকজান্ডারের নামকে কেন্দ্র করে। দেখেন এই যুগের কারা ছিল উল্লেখযোগ্য, একজন ইউক্লিড যিনি গণিতবিদ ছিলেন, একজন হচ্ছে হিপোক্রাটাস, অ্যারিস্টোকার্কাস, আর্কিমিডিস। এরা অধিকাংশই হচ্ছে গণিত এবং জ্যোতিষ বিজ্ঞানী ছিলেন। এবার আসুন এই গ্রিক সভ্যতার নৈবেত্তিক বহু নির্বাচনী থেকে। দেখেন ইতিহাসের জনক কাকে বলা হয় আমরা জেনেছি, হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। দ্বিতীয় হচ্ছে গ্রিক মহাকবি, আমরা হোমারের নাম জেনেছি, ইলিয়ড এবং ওডিসি তার দুইটা বিখ্যাত মহাকাব্য। পরে যেটা প্রথম কোথায় গণতন্ত্রের বিকাশ ঘটে, অ্যাথেন্সে। যদি অ্যাথেন্স না থাকে এটা গ্রিস থাকে তাহলে গ্রিস হবে, যেহেতু স্পেসিফিক অ্যাথেন্স লেখা আছে সেই জন্য সেটা কি অ্যাথেন্স উত্তর। এরপরে শেষ যে আমরা যে সভ্যতা নিয়ে আলোচনা করব আপনাদের শর্ট সিলেবাসের, সেটি হচ্ছে রোমান সভ্যতা। যেই সভ্যতায় খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার এবং এই খ্রিস্টান ধর্মের বিকাশ এই রোমান সভ্যতার মাধ্যমে হয়েছে। এবং পৃথিবীর যে আধুনিক স্থাপত্যবিদ্যা, সেই আধুনিক স্থাপত্যবিদ্যার বিকাশও রোমান সভ্যতায়। ঠিক আছে, এই রোমান সভ্যতার দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে রোম সভ্যতা, আর একটা হচ্ছে পূর্ব রোমান সভ্যতা বলা হয়, যেটিকে আমরা জানি হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা নামে। যারা আগে ইতিহাস পড়েছেন তারা হয়তোবা বাইজেন্টাইনের নাম শুনে থাকবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাইজেন্টাইন আক্রমণ করা হয়েছিল। এছাড়াও যেমন গ্রিস, তুর্কিতে যে অটোমান সাম্রাজ্য বা উসমানীয় সালতানাত যেটাকে আমরা বলি, সেই উসমানীয় সালতানাতের গৌরবময় ইতিহাস শুরু হয় বাইজেন্টাইন পতনের মাধ্যমে। তাহলে শুরুর দিকে এই রোমান সভ্যতা ছিল হচ্ছে আপনার ইউরোপে এবং কোথায়, ইতালির রোমে, এবং সেই সভ্যতাটাকে হচ্ছে রোমান সভ্যতার মেইন সভ্যতা বলা হয়। এবং এই রোমের থেকে একটু দূরে পূর্ব দিকে আরেকটা রোমান সভ্যতা গড়ে উঠেছিল, যেই রোমান সভ্যতাকে পূর্ব রোমান সভ্যতা বলি বা হচ্ছে নতুন করে আরেকটা নামকরণ করি, সেটি হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা। আসুন, রোমান এই সভ্যতার অংশ বা হচ্ছে ভৌগোলিক পরিচিতিটা কি? এই সভ্যতার ভৌগোলিক পরিচিতি অনেকাংশ হচ্ছে আমরা যে গ্রিসের সভ্যতা পড়েছি তার সাথে মিল রাখে। যেমন দেখেন ইতালির রোম শহরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতার উত্তরে আলপস পর্বতমালা, দক্ষিণে ভূমধ্যসাগর, উত্তর পূর্বে অ্যাড্রিয়াটিক সাগর। আমরা গ্রিক সভ্যতায় অ্যাড্রিয়াটিক সাগর পেয়েছি, ভূমধ্যসাগর পেয়েছি। তাহলে এখানে আরেকটা নতুন করে জানলাম, সেটা হচ্ছে আলপস পর্বতমালা। রোমকে বলা হয় 7টি পর্বতের নগরী। মানে এই যে ইতালির যে রোম সভ্যতা বা রোমান সভ্যতা, সেই রোমান সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে ইতালির বিখ্যাত শহর রোমকে কেন্দ্র করে। রোমে 7টি পাহাড় আছে, সেই 7টি পাহাড় এর উপর পুরা সভ্যতাটা গড়ে উঠেছিল, সেই জন্য রোমকে কি বলা হয়, 7 পাহাড়ের নগরী বলা হয়। আসুন, রোমানদের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে রোমানরা ছিল হচ্ছে রাজতান্ত্রিক একটা সভ্যতা। কি সভ্যতা? রাজতান্ত্রিক, মানে যেখানে রাজারাই হচ্ছে প্রধান ছিলেন। পরবর্তীতে এই তাদের যে ধর্ম, সেই ধর্মমত প্রথম দিকে তারা হচ্ছে প্রকৃতির পূজা করত। পরবর্তীতে এই রোমানরা খ্রিস্টান ধর্ম লাভ করে। এখন এই খ্রিস্টান ধর্মর আগে রোমানদের যে রাজনৈতিক যে কিছু ইতিহাস আছে, রাজাদের আছে, সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ রাজা নাম আমাদের জানতে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে দেখেন খ্রিস্টপূর্ব 510 অব্দে এর পরিবর্তে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। মানে প্রথমে রাজতান্ত্রিক শাসন ছিল, পরে কি হইল, প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হইল। রোমানগণ প্যাট্রিসিয়ান ও প্লিবিয়ান, এই দুটা শব্দ একটু মনে রাখবেন। একটা হচ্ছে প্যাট্রিসিয়ান আর একটা হচ্ছে প্লিবিয়ান, এই দুই শাখায় বিভক্ত হয়ে পড়ে। জুলিয়াস সিজার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিখ্যাত রোমান শাসক জুলিয়াস সিজার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছিলেন। এই তারপরে অগাস্টান যুগের শুরু হয়, যেই সূচনা করেন অগাস্টাস সিজার। ঠিক আছে, তাইলে জুলিয়ান সিজার একজন, এরপরে আরেকজন হচ্ছে অগাস্টাস সিজার। তার সময়কাল থেকে অগাস্টান যুগের সূচনা হয়। এই যুগের পরে রোমান সভ্যতার ভিত দুর্বল হয়ে পড়ে। অবশেষে 476 খ্রিস্টাব্দে রোমান সভ্যতার চূড়ান্ত পতন ঘটে। দেখেন তাইলে দুইটা জিনিস, এক, এই রোমান সভ্যতার
সূচনা খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু রোমান সভ্যতার চূড়ান্ত পতন কোথায়? 476 খ্রিস্টপূর্বাব্দে। এর পরবর্তীতে এই যে আপনাদেরকে বলেছিলাম পূর্ব রোমানে আরেকটি সভ্যতা গড়ে উঠেছিল, সেই বাইজেন্টাইন সভ্যতা তখন আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে রোমানের অংশে। এবার আসুন সভ্যতায় রোমানদের অবদান। দেখুন, রোমে বহু ঈশ্বরবাদ প্রচলিত ছিল। তাহলে প্রাথমিকভাবে যেটা বলেছিলাম যে রোমে প্রথম দিকে বহু ঈশ্বর বা প্রকৃতির বহু অনেক কিছুর পূজা করা হইতো। 30 খ্রিস্টাব্দে যিশু এক ঈশ্বরবাদী খ্রিস্টান ধর্মের প্রচার করেন। আমরা যেটাকে জানি হযরত ঈসা আলাইহিস সালামের নামে, যিনি নতুন ঈসাই ধর্মের প্রবর্তন করেছিলেন, যেটি পরবর্তীতে এখন খ্রিস্টান ধর্মমত। সেই ধর্মমতের প্রচার শুরু হয় 30 খ্রিস্টাব্দে। খ্রিস্ট অব্দ সেইটির সূচনা হচ্ছে আপনার এই যিশু বা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে প্রথমে রোমান সম্রাটগণ খ্রিস্টান ধর্মের বিরোধিতা করছিলেন, কিন্তু পরবর্তীতে রোম কনস্ট্যান্টাইন নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। দেখেন, তাইলে প্রথম খ্রিস্টান ধর্ম গ্রহণকারী সম্রাটকে? কনস্ট্যান্টাইন। আপনাদের ইতিহাসে আরো একটি বিষয় আছে, যেমন হচ্ছে এই অঞ্চলে একজন শাসক, তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়, সম্রাট অশোককে। এখন কনস্ট্যান্টাইন তাইলে কিভাবে বিখ্যাত? কনস্ট্যান্টাইন বিখ্যাত হচ্ছে খ্রিস্টান ধর্মমত প্রচারের কারণে, কারণ তিনি খ্রিস্টান ধর্মমতকে এত ব্যাপকভাবে প্রচার করেন যাতে খ্রিস্টান ধর্মমত স্থায়ী ধর্মমতের জায়গায় হচ্ছে চলে যায়। এই যে স্থায়ী ধর্মমতের জায়গায় চলে যাচ্ছে, সেই জন্য কনস্ট্যান্টাইনকে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হয়। দ্বিতীয়ত হচ্ছে সম্রাট থিওডোসিয়াস খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা দিলে তা রোমের একমাত্র আইনানুগ ধর্ম হিসাবে প্রতিষ্ঠাতা হয়। তাইলে রাষ্ট্রধর্মের স্বীকৃতি খ্রিস্টান কখন পায়? সম্রাট থিওডোসিয়াসের সময়কালে। আসেন দর্শন। রোমদের সবচেয়ে জনপ্রিয় দর্শন মতবাদ হচ্ছে স্টোইকবাদ। ঠিক আছে, এই মতবাদের প্রতিষ্ঠাতা রোমান সিনেক, দাস এপিকটেটাস ও সম্রাট মার্কাস অরলিয়াস। তাইলে আমরা এই যে স্টোইকবাদ, সেই স্টোইকবাদের 3 জন প্রতিষ্ঠাতা পাবো। ধনী রোমান সিনেক একজন, তার মাঝে একজন দাস, তার নাম হচ্ছে এপিকটেটাস, এবং একজন রোমান সম্রাট, যার নাম হচ্ছে মার্কাস অরলিয়াস। এই 3 জনের মাধ্যমে এই স্টোইকবাদ প্রচলিত হয়। এখন এই মতবাদের মূল কথা কি? সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও সত্যবাদী হওয়া। মানে স্টোইকবাদ একটি সামষ্টিক সমাজ ব্যবস্থার কথা বলে, যে সমাজ ব্যবস্থায় সবাই সুশৃঙ্খলভাবে বসবাস করবে, কোনো হত্যা রাহাজানি হবে না, কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে না, এবং প্রত্যেকটি মানুষ সত্যবাদী মতবাদ অবলম্বন করবে বা সত্যবাদী হবে। ইতিহাস। রোমের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে টিটাস লিভিয়াস, যিনি লিভি নামে পরিচিত। আপনারা যারা ইতিহাস পড়েন তারা বিভিন্ন জায়গায় লিভির নামটা খুঁজে পাবেন, যে হচ্ছে লিভি অনেক বড় একজন সাহিত্যিক, এবং একই সাথে তিনি বিশ্ব সাহিত্য রচনা করেছিলেন। লিভি কি রচনা করেন? বিশ্ব ইতিহাস, মানে পুরো পৃথিবীর কোথায় কি ঘটেছে এবং সভ্যতা সমূহের ইতিহাস, এই ইতিহাস আমরা লিভির ইতিহাস গ্রন্থ থেকে পাই। তার রচিত বিখ্যাত গ্রন্থ হিস্টোরি অফ রোম। ঠিক আছে, দ্বিতীয় দেখেন, গ্রিস বংশোদ্ভূত ইতিহাসবেত্তা লুসিয়ান, যিনি বায়োগ্রাফিক্যাল হিস্টোরি রচনা করেন। তাইলে বায়োগ্রাফিক্যাল হিস্ট্রি রচয়িতাকে? লুসিয়ান। এর পরবর্তীতে যাই আমরা। আসুন, স্থাপত্য বা ভাস্কর্য। এই রোমানরা স্থাপত্য এবং হচ্ছে ভাস্কর্যে বিখ্যাত বিশ্বের অবদান রাখেন। সেই অবদানদের মাঝখানে তাদের একটা হচ্ছে ক্লোসিয়াম। পৃথিবীর যে সপ্তম আশ্চর্য, সেই সপ্তম আশ্চর্যের মধ্যে 2টি সপ্তম আশ্চর্য আমরা পড়ছি। একটি আমরা পড়েছি মিশরীয় সভ্যতায়, যেটি হচ্ছে পিরামিড, আর একটি হচ্ছে ক্লোসিয়াম, যেটি সপ্তম আশ্চর্যের একটি। দেখেন, স্থাপত্য শিল্পের রোমানরা ধ্রুপদী বা ক্লাসিক্যাল যুগের সূচনা করেন।
ধ্রুপদী বা ক্লাসিক্যাল যুগ বলতে আমরা কি বুঝি? ধ্রুপদী বা ক্লাসিক্যাল যুগ বলতে আমরা বুঝি এমন একটা যুগ যেই যুগকে আইডল হিসাবে মানা হয়, মানে সেই যুগকে পরবর্তী যুগ অনুসরণ করে, এমন একটা যুগকে আমরা ক্লাসিক্যাল যুগ বলি। এবং এই ক্লাসিক্যাল যুগটা সবার শুরুর দিকের কোনো যুগ হতে হবে। অনুসরণীয় যুগ পরবর্তীতে আরো আসতে পারে, কিন্তু সবার শুরুর দিকে যে যুগটা অনুসরণীয় সেই যুগটাকে আমরা বলি ক্লাসিক্যাল যুগ, ঠিক, বা ধ্রুপদী যুগ। রোমান স্থাপত্যকলার উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে ক্লোসিয়াম। এটি হচ্ছে একটি নাট্যশালা। ক্লোসিয়াম একটা নাট্যশালা, মানে এটির চারদিকে স্টেডিয়ামের মতো নির্মাণ করা হয়েছিল। এই যে যদি দেখেন এখানে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, এখানে হচ্ছে স্টেডিয়ামের মতো, মানে বিভিন্ন জায়গায় এখানে এখানে মানুষ দাঁড়ায় থাকতো। এবং এটার ভিতরে একটা উন্মুক্ত মঞ্চ আছে। এই উন্মুক্ত মঞ্চে নর্তকীরা নাচতো এবং হচ্ছে মানুষ কিংবা রাজারা যখনই এই আয়োজনটা করা হইতো সবাই এই আয়োজনে উপভোগ করত। সেই জন্য এই ক্লোসিয়ামটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে আসুন দেখুন, ফ্লাভিয়ান আসমি থিয়েটার নামে পরিচিত স্থাপনাটি সম্রাট ভেসপিয়ান 70 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু করেন এবং তার পুত্র টিটাস 80 খ্রিস্টাব্দে নির্মাণ শেষ করেন। যেহেতু হচ্ছে ক্লোসিয়াম জিনিসটা আমি বলছি সপ্তম আশ্চর্যের একটি, আমরা যেমন হচ্ছে পিরামিডের কিছু বৈশিষ্ট্য পড়েছি, ইতিহাস পড়েছি, আমাদের অনুধাবনমূলক প্রশ্নে এই ক্লোসিয়ামের ইতিহাস হয়তো বা আসতে পারে। সেজন্য আমরা মনে রাখবো যে হচ্ছে ফ্লাভিয়ান আমফি থিয়েটার নামে পরিচিত এই স্থাপনা, মানে ক্লোসিয়ামের অপর নাম ফ্লাভিয়ান আম্পি থিয়েটার। দ্বিতীয়ত হচ্ছে এটার প্রতিষ্ঠাতাকে সম্রাট ভিসপিয়ান এটা নির্মাণ শুরু করেন, শেষ করেন কে? সম্রাট টিটাস। দ্বিতীয়ত হচ্ছে সম্রাট হাড্রিয়ানের অনন্য কীর্তি হচ্ছে 142 ফুট উচ্চতার মন্দির প্যান্থিয়ন। রোমান সভ্যতায় একটা প্যান্থিয়ন আছে যেটা মন্দির 142 ফুট উচ্চতার, যেটির নির্মাতা সম্রাট হার্ডিয়ান। বিজ্ঞান, রোমানদেরও বিজ্ঞানের ক্ষেত্রে বেশ অবদান রয়েছে। তার মাঝে কয়েকটি অবদান, একটি হচ্ছে আপনার বিজ্ঞানী প্লিনি দ্য এল্ডার ন্যাচারাল হিস্ট্রি নামে কয়েক খণ্ড বিজ্ঞান বিষয়ক বিশ্বকোষ প্রণয়ন করেন। তাইলে ন্যাচারাল হিস্টোরি এটা কি বই? বিজ্ঞানের বই, ইতিহাসের বই না, যেটি হচ্ছে বিশ্বকোষ বিজ্ঞানের। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসাবিদ সেলসাস চিকিৎসা শাস্ত্রের উপর গ্রন্থ রচনা করেছিলেন। প্রাকৃতিক বিজ্ঞানে নামকরা বিজ্ঞানী লুক্রেটিয়াস, ঠিক আছে, এই কয়েকটা নাম আমরা মনে রাখবো। আর আইনবিদ্যার ক্ষেত্রে সমরনীতি আইনবিদ্যার দিকে রোমানদের ক্ষেত্রে মৌলিক অগ্রগতি তারা হচ্ছে করতে পারে নাই, মানে সেটি হচ্ছে রোমানদের যে অবদান, সে অবদানে রাজনীতি, সমরনীতি, আইনবিদ্যা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তারা বিজ্ঞান এবং হচ্ছে আপনার অন্য অন্য যে বিষয়, সেই বিষয়গুলোতে এত বেশি মনোযোগী ছিল না। সেটি অ্যাথেন্সের যে সভ্যতা, সেই সভ্যতাটাকে একটু আলাদা, মানে সব অ্যাথেন্সের সভ্যতা মানে হেলেনিক সভ্যতা, হেলেনিস্টিক সভ্যতা বিজ্ঞানের রাজনীতির পাশাপাশি বিজ্ঞানের উপর অনেক গুরুত্ব আরোপ করেছিল। কিন্তু রোমানরা রাজনীতি, সমরনীতি, আইনে অনেক গুরুত্ব আরোপ করে, কিন্তু আপনার বিজ্ঞান, চিকিৎসা এখানে খুব বেশি অবদান তারা রাখতে পারেনি। আইনে আসেন, রোমানদের যেহেতু আইনে তারা সবচেয়ে বেশি অবদান রেখেছে, রোমানদের আইন খুবই উন্নত মানের আইন ছিল। সেটি হচ্ছে রোমানদের আইন 3টি শাখায় বিভক্ত ছিল: বেসামরিক আইন, জনগণের আইন, প্রাকৃতিক আইন, 3টি শাখায়। তাইলে এই যে রোমানদের মানে প্রত্যেকটা আলাদা, বেসামরিক যারা সামরিক অংশগ্রহণ না বা সেনাবাহিনীর অংশ না তাদের জন্য আলাদা আইন ছিল, সামরিক একটা আইন ছিল, এবং জনগণের আইন ছিল মানে সাধারণ মানুষের জন্য, এবং প্রাকৃতিক আইন ছিল। জনগণের প্রয়োজনে এই আইন বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। তাইলে আগে যেমন রাজাদের আইন সংশোধন অযোগ্য ছিল, কিন্তু রোমানরা আইনের সংশোধন করেছে বিভিন্ন সময়ে। আচ্ছা, সভ্যতার রোমানদের প্রাথমিকভাবে মৌখিক আইন প্রচলিত থাকলেও 450 খ্রিস্টাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয়। তাইলে দ্য লজ অফ 12 ট্যাবল, ঠিক আছে, 12টি ব্রোঞ্জ পদে আপনার ব্রোঞ্জ পাত মানে ব্রোঞ্জের একটা পাত, সেই পাতের উপরে 12টি পাতে রোমান আইন লিপিবদ্ধ ছিল, মানে এই আইনটি একটি সম্পূর্ণ লিপিবদ্ধিত আইন। এবার আসুন, রোমান সভ্যতা কোন নদীর তীরে
অবস্থিত। রোমান সভ্যতা টাইবার নদীর তীরে অবস্থিত। দেখুন, টাইগ্রিস ইউফ্রেটিস আমরা কোথায় পড়েছি? আমরা পড়েছি মেসোপটেমিয়া সভ্যতায়, নীল নদ মিশরীয় সভ্যতায়, টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছিল। কলোসিয়াম কি? একটা নাট্যশালা। এরপরে হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রথম গ্রহণ করেন কনস্ট্যান্টাইন। রোমান সভ্যতার চূড়ান্ত পতন 476 অব্দে। এবার আমরা নতুন দিকে আসব, সেটি হচ্ছে আইয়ামে জাহেলিয়া। আপনাদের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আইয়ামে জাহেলিয়া, এই পর্বটি। এবং এই পর্ব থেকে প্রায় প্রশ্ন থাকে। সভ্যতার ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে আইয়ামে জাহেলিয়া গুরুত্বপূর্ণ। আইয়ামে জাহিলিয়া বুঝতে হলে আমাদেরকে আবার হচ্ছে আমরা প্রথম ভাগে যে জিনিস নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে আপনার আরবদের ভূপ্রকৃতি, আরবীয় অঞ্চল, জলবায়ু, সেই যে পড়াশোনা সেটিকে আমাদের আবার ফিরে যেতে হবে। তাইলে আরবদের আইয়ামে জাহিলিয়া, সে জাহিলিয়া যুগের সূচনা কখন, সেখানে আমরা আসি। প্রথমে যেটি, সেটি হচ্ছে আইয়াম শব্দের অর্থ কি? আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ বা সময়। ঠিক আছে, আইয়াম শব্দের অর্থ কি? যুগ বা কাল বা সময়। মানে আপনার দীর্ঘদিন যাবত মিলে একটা কাল বা সময় হয়। এখন এই ইতিহাসবিদদের মাঝে আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অন্ধকারচ্ছন্ন। জাহিলিয়া শব্দের অর্থ কি? অন্ধকারচ্ছন্ন বা অজ্ঞতাপূর্ণ সময়। তাইলে আইয়ামে জাহিলিয়া মানে অজ্ঞতাপূর্ণ বা হচ্ছে মূর্খতা কিংবা হচ্ছে অন্ধকারচ্ছন্ন কাল বা যুগ। এইটা সময় নিয়ে ইতিহাসবিদদের মাঝে দ্বন্দ্ব আছে। কোন কোন ইতিহাসবিদদের মাঝে আইয়ামে জাহেলিয়া 400 বছর সময়, কোন কোন ইতিহাসবিদদের মাঝে আইয়ামে জাহিলিয়ার স্থায়িত্ব যীশু খ্রিস্টের বা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে। আবার কোন কোন দার্শনিকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি আগ পর্যন্ত। তাহলে এই সময় দিয়ে মতবাদ থাকার পরেও সবচেয়ে যে সময়টাকে গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিকরা সত্য মনে করেন সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নবুয়ত লাভের 100 বছর পূর্ববর্তী সময়কাল আইয়ামে জাহেলিয়া। তাইলে এটির যেহেতু দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য মত কোনটি? 100 বছর পূর্ব পর্যন্ত। এই মতটির গ্রহণযোগ্যতার কারণ কি? কারণ হচ্ছে আপনার দক্ষিণ যে আরব, সেই দক্ষিণ আরবে আপনাদেরকে বলেছিলাম যে সাবা রাজ্য আছে, যেই সাবা নগরী, সেই সাবা নগরীতে রাজ্য ছিল, সেখানে মানুষ বসবাস করত। সিরিয়াতে মানুষজন ব্যবসা করতে যাইত। তাইলে বিভিন্ন কারণে এই আরব উপদ্বীপে সভ্যতা গড়ে উঠেছিল ছোট ছোট। তাহলে এই সভ্যতাগুলা অবশ্যই তাদের চর্চা ছিল, তাদের অবদান ছিল, সেই জন্য তারা তাদের সবাইকেই অন্ধকারাচ্ছন্ন বলা যায় না। এই আইয়ামে জাহিলিয়া কোন অঞ্চলে মূলত ছিল? দক্ষিণ আরবে নয়, বরং আইয়ামে জাহিলিয়া ছিল মূলত এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অঞ্চলটাতে জন্মগ্রহণ করেছেন, হেজাজ অঞ্চল, নজদ অঞ্চল, এই অঞ্চলটা ছিল আইয়ামে জাহিলিয়ার অংশ। এখন আসুন আমরা একটু দেখি। আইয়াম আরবি শব্দ যার অর্থ যুগ বা সময়, জাহিলিয়া অর্থ অজ্ঞতা। দেখেন, আরবদের অন্যায়, অপরাধ, অজ্ঞতা, কুসংস্কারপূর্ণ যে সময়, সেটাকে কে বলা হয়তো? আইয়ামে জাহিলিয়া বলা হইতো। যুগের সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মতবিরোধ রয়েছে। তাইলে কি কি মতবিরোধ? এক হচ্ছে যীশু খ্রিস্টের মৃত্যু পর থেকেই আইয়ামে জাহিলিয়া যুগের সূচনা শুরু। আরেকটি মতবাদ হচ্ছে এই জাহিলিয়া যুগের যেই মেয়াদ, সেই মেয়াদ হচ্ছে 200 বছর। আরেকটি মতবাদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 100 বছর পূর্তি সময়কাল পর্যন্ত, যেই মতবাদটি সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। আর জাহিলি যুগের কোথায় জাহিলি যুগটা ছিল? আইয়ামে জাহিলি যুগটা ছিল মূলত হেজাজ এবং নজদ বা হচ্ছে মরুভূমিময় যে অঞ্চল, যেখানে যাযাবররা বেশি বসবাস করত, সেই অঞ্চলে। পরে আসুন, এটি হচ্ছে আরবদের 3টা জাতিগোষ্ঠী। আরবরা অনেকগুলা জাতিগোষ্ঠীতে বিভক্ত ছিল। তাদের যেই আপনার নৃতাত্ত্বিক পরিচয়, সেই নৃতাত্ত্বিক পরিচয়ে তারা বিভক্ত ছিল। এখন এই নৃতাত্ত্বিক পরিচয়ের মাঝে
তিনটি নৃতাত্ত্বিক গোষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ আরবদের এই অঞ্চলে যারা বসবাস করত। তার মাঝে একটা হচ্ছে বাইদা, একটা হচ্ছে আরিবা, আর একটা হচ্ছে মুস্তারিবা, যেটাকে বলা হয় আল বাইদা, আরবে আরিবা এবং আরবে মুস্তারিবা। এখন এই বাইদা এই জাতিটা কারা? এই জাতি হচ্ছে এই আরব অঞ্চলে বসবাসকারী এমন কিছু জাতিগোষ্ঠী যারা ধ্বংসপ্রাপ্ত, মানে তাদের পরবর্তীতে আর কোনো উত্তরসূরি ছিল না। এমন দুইটি বংশ হচ্ছে আদ এবং সামুদ। আমরা কোরআনে আদ সামুদদের ধ্বংসের ইতিহাস জানতে পারি কোরআন শরীফে। দ্বিতীয় সেটি হচ্ছে আরিবা কারা? আরিবা হচ্ছে এই আরব অঞ্চলে মানুষের বসবাস বা বেশি করে মানুষ আসা। সেই সময়টা কখন থেকে শুরু? সেই সময়টা শুরু হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কাল থেকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই অঞ্চলে হযরত ইসমাইল আলাইহিসসালামকে রেখে যান, তখন এই যে জমজম কূপের যে ইতিহাস, হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের ঘর্ষণের মাঝখানে যে জমজম কূপের চালু হয় এবং এখানে কাবা ঘর নির্মাণ করা হয়, সেখান থেকে এই অঞ্চলে বেশিরভাগ মানুষ বসবাস করতে শুরু করে। এই ইব্রাহিম আলাইহিসসালামের একজন বংশধর যিনি হচ্ছে কাহতান, সেই কাহতানের যারা উত্তরসূরি বা বংশধর তারা হচ্ছে আরবে আরিবা। এবং আরবে মুস্তারিবা কারা? আরবে মুস্তারিবা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধরগণ। যেমন আরবে আরিবার মাঝখানে যারা, তারা হচ্ছে ওই যে দক্ষিণ আরব, ইয়ামেন, হাজারমাউত, ওমান এই অঞ্চলে বসবাস করত। মুস্তারিবারা হেজাজ, নজদ এই অঞ্চলে বেশি বসবাস করত। তাহলে ইসমাইল আলাইহিস সালাম মুস্তারিবা যারা, তারা হচ্ছে কোন সময় থেকে কোন অঞ্চলে? হেজাজ অঞ্চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুস্তারিবা গোত্রের মানুষ। এরপরে আসি সেটি হচ্ছে রাজনৈতিক অবস্থা। আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? আরবদের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তারা বিভিন্ন কারণে যুদ্ধে লিপ্ত থাকত এবং তাদের মাঝে ছোটখাটো সূক্ষ্ম বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলত। আরবের কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, কারণ তাদের অধিকাংশই ছিল যাযাবর এবং যাযাবররা যেহেতু গোত্রপ্রীতি তাদের অনেক বেশি, তাই এক গোত্র অন্য গোত্রীয় নেতাকে মানত না। যেহেতু এক গোত্র অন্য গোত্রীয় নেতাকে মানত না, সেহেতু তাদের মাঝে কি ছিল না? কোনো সামষ্টিক ঐক্য ছিল না, সেজন্য কেন্দ্রীয় শাসন ছিল না। শহরবাসী আরবদের তুলনায় বেদুইনদের তুলনায় কিছুটা রাজনৈতিক অবস্থা ভালো ছিল, কারণ তারা সুসংগঠিতভাবে বসবাস করত শহরে। সেই জন্য কেন্দ্রীয় শাসন না থাকায় তুচ্ছ জিনিসকে কেন্দ্র করে গোত্রে ভয়াবহ কলহ ও রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, যা দীর্ঘদিন চলত। রক্তের বদলে রক্তনীতি পরিচালিত ছিল। মানে সেটি হচ্ছে, ধরুন আরবের কোনো গোত্রের কেউ কাউকে হত্যা করেছে, তাইলে তার বিপরীতে তার শাস্তি একটাই, সেটা হচ্ছে যে হত্যা করেছে সে হত্যার শিকার হবে, মানে রক্তের বদলে রক্ত লাগবে। এটি হচ্ছে আরবদের নীতি ছিল, রাজনৈতিক যে নীতি সেটি, বা যুদ্ধ নীতি, যে কেউ যদি মারা যায় তাইলে তাকে কি করতে হবে? তাকেও হত্যা করতে হবে। যদি এই রক্তের বদলে রক্তনীতি বাস্তবায়ন সম্ভব না হইতো, তাহলে আল দিয়াত বা ব্লাড মানি ক্ষতিপূরণ স্বরূপ দেওয়া হইতো। মানে যে ভিকটিম বা হচ্ছে অপরাধীর পরিবার, তারা আল দিয়াত যে পরিমাণ সম্পদ বা হচ্ছে দ্রব্য চাইতো, সেটি দেওয়ার বিনিময়ে সেই মানুষটা প্রাণে বাঁচত, রক্তের বিনিময়ে রক্ত থেকে বাঁচতে পারত। এরপরে আমরা দেখব গোত্র, যেটি আবার যে হচ্ছে আল আসাবিয়া বা গোত্র প্রথা। সে আরবদের গোত্র বা দলপতি প্রধানকে শেখ বলা হইতো। শেখের সিদ্ধান্তই প্রধান, মানে শেখ যে সিদ্ধান্ত নিবে সেটি হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরে পারস্পরিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গোত্রীয় জোট গঠন করা হয়। ঠিক আছে, পারস্পরিক সমস্ত, মানে একটা গোত্র আর একটা গোত্রের সাথে মাঝে মাঝে জোট গঠন করত, যেটিকে কনফেডারেশন বলা হয়। কি? কনফেডারেশন।
ঠিক আছে, এই কনফেডারেশন বা একটা গোত্রের সাথে আর একটা গোত্রের চুক্তি। এরপরে যেটি সেটি হচ্ছে আসাবিয়া বা গোত্রপ্রীতি বেদুইনদের মূল অনুপ্রেরণা, স্বগোত্রের প্রতি আনুগত্য এবং একত্বতা দ্বারা গোত্রীয় প্রীতির পরিচয় পাওয়া যায়। দেখেন, মক্কার অবস্থাটা একটু ভিন্ন ছিল, কারণ সেখানে কাবা ঘর ছিল এবং এই মক্কাতে রাজনৈতিক একটা কাঠামো ছিল। সেই রাজনৈতিক কাঠামো একটা মন্ত্রী পরিষদ বা মন্ত্রণা সভা দ্বারা পরিচালিত হইতো, যেই মন্ত্রণা সভার নাম হচ্ছে আলমালা। তাইলে রাজনৈতিক ভারসাম্য, মক্কার যে সকল গোত্রগুলা ছিল তাদের ভারসাম্য রক্ষার জন্য আলমালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল এবং মক্কার যে সকল সিদ্ধান্ত, সে সকল সিদ্ধান্ত এই আলমালা থেকে গ্রহণ করা হতো। সামাজিক অবস্থা, আরবদের সামাজিক অবস্থা বেশ বাজে ছিল, কারণ তাদের সামাজিক অবস্থায় কয়েকটা জিনিস লক্ষণীয়। সেটি হচ্ছে আরবদের নারীর অধিকার অনেক কম ছিল, আরবদের সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি ছিল কিন্তু তাদের মাঝে প্রায় যুদ্ধ লাগতো। তারা যে সকল অতিথি যারা, সেই অতিথিদেরকে অনেক সম্মান করত এবং আরবে এখনো অতিথিদেরকে সম্মান আপ্যায়ন করা হয়। তাহলে তাদের সামাজিক অবস্থার মাঝখানে কি কি জিনিস আছে দেখেন। সামাজিক ও নৈতিক অবস্থা ছিল জঘন্য, ভয়াবহ। তাইলে কি কি ছিল নৈতিক অবস্থা? অহংকার, কুসংস্কারের মতো নেতিবাচক দিক একটা জিনিস আমরা পেলাম। নারীদের অবস্থা ছিল সীমাহীন, অবমাননাকর। তার মাঝে সবচেয়ে নিকৃষ্ট যেটি ঘৃণিত প্রথা, সেটি হচ্ছে নবজাতক কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো। আরবে নারীদের আরো অবস্থা বাজে ছিল, যেমন বহু বিবাহ প্রথা চালু ছিল আরবে। একজন পুরুষ একাধিক নারীকে বিবাহ করত, কিন্তু পরবর্তীতে আর ভরণ পোষণ হয়তো বা বহন করত না। দ্বিতীয়ত, শিশু কন্যা যদি হতো তাইলে সেই শিশু কন্যাকে জীবন্ত কবর দেওয়া হতো এবং হচ্ছে আপনার মরুভূমিতে পুঁতে রাখা আসা হতো। এরপরে আরেকটা যেটা, পণ্য দ্রব্যের মতো বাজারে দাস কেনাবেচা হতো। আরবদের আর একটা সামাজিক ব্যবস্থা ছিল দাস প্রথা, মানে মানুষকে দাস হিসাবে সেখানে বিক্রি করা হতো। লুটতারাজ, মদ, জুয়া, খুন, গর্তিত কাজে সমাজ কুলসিত ছিল। তাইলে আরবদের সামাজিক অবস্থায় আরো কিছু খারাপ দিক, সেটি হচ্ছে তারা মদ্যপান করত, তারা যেমন বেদুইনরা অনেক লুটতারাজ করত, এরপরে তাদের জুয়া খেলতো এবং খুন করত। অনেক অনৈতিকতার মাঝেও কিছু নৈতিক গুণ, সেটি হচ্ছে এক, বীরত্ব, সাহসিকতা, আতিথেয়তা, যেটি যাযাবরদের মাঝে বেশি। আতিথেয়তা কাদের মাঝে বেশি? যাযাবরদের মাঝে বেশি। স্বাধীন চেতা, ভ্রাতৃত্ববোধ, এগুলা হচ্ছে তাদের মৌলিক বা হচ্ছে নৈতিক গুণ। এর মাঝে সেটি হচ্ছে এই যে রাজনৈতিক অবস্থা খারাপ বলছি, তারা যুদ্ধ করে, সেটির বড় উদাহরণ হচ্ছে হারবাল বাসুস। বনু বকর এবং বনু তাগলিব গোত্রের মাঝে হারবাল বাসুস যুদ্ধটি অনুষ্ঠিত হয়। এই যুদ্ধ খুব সামান্য একটা বিষয় নিয়ে ছিল, সেই সামান্য বিষয়কে কেন্দ্র করে 40 বছর ধরে এই যুদ্ধটি চলছিল। ধর্মীয় অবস্থা, আরবে 5 ধরনের ধর্মীয় অবস্থার মানুষ সম্পর্কে আমরা জানতে পারি। 5 ধরনের ধর্মীয় অবস্থার মানুষ। এখন এই 5 ধরনের ধর্মীয় অবস্থার মানুষ কারা? আসুন, একটা ছিল হচ্ছে প্রকৃতি পূজারী, যারা প্রকৃতিকে পূজা করত। তাইলে একটা ইনফরমেশন আমরা পাইলাম, প্রকৃত পূজারী। দ্বিতীয় হচ্ছে মূর্তি উপাসক বা হচ্ছে পৌত্তলিক, মূর্তি উপাসক বা পৌত্তলিক, তারা মূর্তি পূজা করত। ইহুদি, খ্রিস্টান, হানিফ সম্প্রদায়। ইহুদি যারা হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী, খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, এবং হানিফ সম্প্রদায়। হানিফ সম্প্রদায় হচ্ছে একেশ্বরবাদে বিশ্বাসী, একেশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাইলে তারা কোন খ্রিস্টান, ইহুদি ধর্ম, যারা একেশ্বরবাদী ধর্ম, সেই ধর্মে তারা বিশ্বাস করত না, কিন্তু তারা আবার প্রকৃত পূজারী কিংবা
আপনার মূর্তি পূজারী ছিল না। তারা বিশ্বাস করত যে পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা আছেন এবং তিনি নির্দিষ্ট কোনো কারণে তাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তারা এই এক ঈশ্বরের বিশ্বাসে খোদায় বিশ্বাস করত। পূর্বে কাবাকে কেন্দ্র করে হজ পালিত হলেও আরবরা 360টি মূর্তি পূজা বা মূর্তি স্থাপন করে। কাবা শরীফে সেই ইব্রাহিম আলাইহিসসালামের সময়কাল থেকে রীতি অনুযায়ী হজ পালন হইতো প্রতি বছর, কিন্তু তারপরেও কাবা শরীফের মাঝখানে 360টি মূর্তি স্থাপিত ছিল। অর্থনৈতিক অবস্থায় আসেন। আরবদের অর্থনৈতিক অবস্থা দুই ধরনের ছিল, এক হচ্ছে পশুপালন, আরেকটি হচ্ছে বাণিজ্য। আরবরা দুইভাবে জীবনযাপন করত। তাইলে আরবদের শহরবাসী আরব যারা, তাদের প্রধান পেশা ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। যেমন মক্কার মানুষ সিরিয়া সহ, ইয়ামেন, সিরিয়া সহ বিভিন্ন জায়গায় বাণিজ্য করার জন্য যেত। যেমন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন পড়ব তখন দেখব যে তিনি সিরিয়াতে বাণিজ্য করতে গিয়েছিলেন। তাইলে শহরবাসী আরব যারা, তাদের প্রধান ব্যবসা হচ্ছে বাণিজ্য। মক্কা ছিল বহির্বাণিজ্যের প্রধান কেন্দ্র, মানে মক্কা থেকেই বহির্দেশে বা বাহিরে বাণিজ্য করতে সবচেয়ে বেশি যাওয়া হতো। দ্বিতীয় যেটা, বেদুইন সম্প্রদায় যারা, তারা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তাহলে বেদুইনদের প্রধান জীবিকা নির্বাহের বাহন কি ছিল? পশুপালন। পশুপালনের পাশাপাশি তারা লুটতরাজে অভ্যস্ত হয়ে পড়ে। এর মাঝে ধনী সম্প্রদায়, বিশেষ করে ইহুদিরা সুদের ব্যবসা করত। তাইলে সুদের ব্যবসার জন্য আরবে বিখ্যাত কারা ছিল? আরবে বিখ্যাত ছিল ইহুদিরা। এবং সর্বশেষ যেটা, মদিনা, হেজাজ, ইয়ামেন, ওমান ইত্যাদি জায়গায় কৃষিকাজ করা হতো। তাইলে আরবদের অর্থনৈতিক কয়েকটা আমরা দিক পাইলাম। প্রথম যে দিক সেটি হচ্ছে তারা ব্যবসা করত, যারা শহরবাসী ছিল। তাদের মধ্যে যারা ইহুদি ধনী মানুষ, তারা সুদের ব্যবসা করত। 3, যারা বেদুইন, তারা পশুপালন বা পশুচারণ করে জীবিকা নির্বাহ করত। 4 নাম্বার, এই বেদুইনদের আরেকটা অভ্যাস ছিল বা অর্থায়নের উৎস ছিল, সেটি হচ্ছে তারা লুটতরাজ করত, কাফেলাগুলোতে আক্রমণ করত এবং মদিনা, হেজাজ, ওমান বিভিন্ন জায়গায় যেখানে উর্বর ভূমি এবং বৃষ্টিপাত হতো সেখানে কিছু পরিমাণ কৃষিকাজের ব্যবস্থা ছিল। আরবদের সাংস্কৃতিক অবস্থা। এই সাংস্কৃতিক অবস্থা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে। আরবদের সাংস্কৃতিক অবস্থা থেকে প্রশ্ন বেশি আসে। তাইলে জ্ঞান এবং অনুধাবনমূলক আরবদের সাংস্কৃতিক অবস্থায় কি কি ছিল দেখেন। ইসলাম পূর্বযুগে আরবদের সাংস্কৃতিক ক্ষেত্রে গৌরবময় ঐতিহ্য রয়েছে। সাংস্কৃতিকভাবে আরবরা তৎকালীন সময়ে, যদিও তারা প্রতিনিয়ত যুদ্ধ বিগ্রহ করতেছে, যদিও তাদের মাঝে মিল নাই, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নাই, কিন্তু সাংস্কৃতিকভাবে তারা অনেক উন্নত মানুষ ছিল। মূর্খ হওয়া সত্ত্বেও তারা ছিল অসাধারণ সৃজনী শক্তি ও স্মৃতিশক্তির অধিকারী। তার মানে তারা নতুন কিছু রচনা করতে পারত, অসাধারণ, এবং তারা মুখস্থ বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। আরবদের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা সুন্দর ভাষী। সুন্দর ভাষায় কথা বলে। সুন্দর করে কথা বলে, এই তারা কথা বলায় পারদর্শী। তাই তাদেরকে বাগ্মী বলা হইতো। কি বলা হইতো? বাগ্মী। এরপরে যেটি, সেটি হচ্ছে আরবে অনেক গীতিকাব্য বা ছোট ছোট একটা কাহিনীকে কেন্দ্র করে যে সকল কবিতা রচিত হয় সেগুলোকে গীতিকাব্য বলে। এই গীতিকাব্যের আরবি নাম ছিল হচ্ছে কাসিদা। গীতিকাব্যের আরবি নাম কাসিদা। সেই গীতিকাব্য বা কাসিদায় প্রাচীন আরবের সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান, মানে তারা কাসিদা রচনায় পৃথিবী বিখ্যাত ছিল আরবরা। এরপরে যেটি, সেটি হচ্ছে সাবায়ে মুআল্লাকাত। সাবায়ে, সাবআ শব্দটি আরবি শব্দ। সেই সাবা শব্দের অর্থ হচ্ছে 7, আর মুআল্লাকাত মানে ঝুলন্ত। মুআল্লাকাত মানে ঝুলন্ত। এখন এই মক্কার অদূরে উকাজে
একটা জায়গার নাম উকাজ। সেই উকাজে বার্ষিক মেলা হতো, প্রতি বছর উকাজ মেলা হইতো। তাইলে এখানে আমরা দুইটা জিনিস জানবো, একটি হচ্ছে উকাজ মেলা আর একটি হচ্ছে সাবায়ে মুআল্লাকাত। এখন এই উকাজ মেলায় কি হইতো? উকাজ মেলায় মেলা বসতো, যেখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা হইতো। যেই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করেই হচ্ছে বাসুসের যে যুদ্ধ, সেই বাসুসের যুদ্ধ হয়েছিল, 40 বছর ধরে চলছিল। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে এইখানে মেলায় বিভিন্ন সরঞ্জামাদি কেনাবেচা করা হইতো। এবং একই সাথে এই উকাজ মেলার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সাহিত্যের প্রতিযোগিতা হইতো। এখন সাহিত্যের প্রতিযোগিতা কেমন? স্বরচিত কবিতা নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হইতো। সেই প্রতিযোগিতায় মেলায় সবচেয়ে ভালো 7টি কবিতাকে সোনালী হরফে লিপিবদ্ধ করে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হইতো। মানে উকাজ মেলায় যে 7টি কবিতা হচ্ছে পুরস্কৃত হতো, সেই কবিতাগুলা কাবা শরীফে টানাই দেওয়া হইতো। এখন এই 7টা কবিতার 7 জন কবি আছেন যারা এই 7টা কবিতা লিখেছেন বা 7 পুরস্কার পেয়েছেন সেই সময়ে। তার মাঝে সবচেয়ে বিখ্যাত কবি যে, সে হচ্ছে ইমরুল কায়েস, যাকে কি বলা হয়? আরবদের শেক্সপিয়ার বলা হয়। তাইলে সাবায়ে মুআল্লাকাত কি? সাবায়ে মুআল্লাকাত হচ্ছে এই যে 7টি কবিতা যেটিকে হচ্ছে কাবা শরীফে ঝুলাই রাখা হচ্ছে, সেই 7টি কবিতাকে একসাথে বলা হয় সাবায়ে মুআল্লাকাত। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে উকাজ মেলা। কি জিনিস জানলাম? যে আরবদের সাংস্কৃতিক প্রধান যেই কাজ বা হচ্ছে প্রধান যে মেলা, সেটি হচ্ছে উকাজ মেলা, যেখানে আপনার সংস্কৃতি হইতো, বিভিন্ন প্রতিযোগিতা হইতো, মেলা বসতো। আরবদের এই সাবায়ে মুআল্লাকাতের আরেকজন কবি হচ্ছে আনতারা ইবনে সাদ্দাত, তাকে কি বলা হয়তো? আরবদের ডেভিড বলা হয়। ডেভিড একজন বিখ্যাত কবি, শেক্সপিয়ার একজন বিখ্যাত কবি, যাদের নামকরণে শেক্সপিয়ার বলা হয় ইমরুল কায়েসকে এবং আরবদের ডেভিড বলা হয় আনতারা ইবনে সাদ্দাতকে। আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা এই আইয়ামে জাহিলিয়া অংশের যেই নৈবেত্তিক প্রশ্নগুলো আছে সেটি দেখব। প্রথমে যেটি, ঐতিহাসিকদের মতে জাহিলি যুগের পরিসীমা কত, যেটা 2023 সালের অল বোর্ড প্রশ্ন এসেছিল, সেটি হচ্ছে 100 বছর। আমরা পড়েছি যে অনেক কিছু নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু এই মত পার্থক্যের মাঝে সবচেয়ে বেশি যে জিনিসটা, সেটি হচ্ছে 100 বছর যেই সালটা, সেটি হচ্ছে গ্রহণযোগ্য। দ্বিতীয় যেটি, কয়টি ঝুলন্ত কবিতাকে আস-সাবাউল মুআল্লাকাত বলে? আমরা জেনেছি সাবা শব্দের অর্থ 7, সেজন্য ঝুলন্ত কবিতা 7টি, যেটিও 23 সালে অল বোর্ড প্রশ্ন এসেছিল। এরপরে শব্দের অর্থ হচ্ছে আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? আমরা বলেছি আইয়াম শব্দের অর্থ কাল বা যুগ, জাহিলিয়া, এই জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার অন্ধকারাচ্ছন্ন, অজ্ঞতাপূর্ণ। তাইলে অন্ধকারাচ্ছন্ন যুগ, আইয়ামে জাহিলিয়া। এরপরে আলমালা গঠনের উদ্দেশ্য কি ছিল? আসুন, যেটি কোথায়? মক্কায় গঠিত ছিল আলমালা। সেই আলমালা গঠনের উদ্দেশ্য আমরা পড়েছি গোত্রীয় ভারসাম্য রক্ষা করা, এক, এটি আমরা পড়েছি। শান্তি শৃঙ্খলা কায়েম করা, মক্কার প্রশাসনিক ব্যবস্থার তদারকি করা। তাইলে 3টা কাজ, এই 3টা কাজ ছিল আলমালার। মক্কা শহরের প্রশাসনিক যে ব্যবস্থা, মন্ত্রণা সভা যেহেতু এটা, সেটি পরিচালনা করত শান্তি শৃঙ্খলা, মানে গোত্রদের মাঝে সম্প্রীতি বজায় রাখা, এবং হচ্ছে গোত্রীয় ভারসাম্য রক্ষা করা। তাইলে 3টি উত্তর হবে। তাইলে আজকে আমাদের চ্যাপ্টার 1 শেষ হইলো। আমরা চ্যাপ্টার 1-এ কি কি পড়লাম একটু সামারিতে আসি। আমরা প্রথমতই আমরা পড়েছি যে হচ্ছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ কি, এই আরব উপদ্বীপের ভৌগোলিক বৈশিষ্ট্য কি, এই আরব উপদ্বীপের আবহাওয়া জলবায়ু কেমন, এই আরব উপদ্বীপে কি কি অঞ্চল রয়েছে এবং যে মানুষগুলো আছে তাদের উপরে এই আবহাওয়া জলবায়ুর প্রভাব কেমন, সেটি আমরা। তারপরে আমরা পড়লাম মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, যে দুটি ভাগ, হেলেনিক সভ্যতা এবং হেলেনিস্টিক সভ্যতা, একই সাথে রোমান সভ্যতা। এরপরে আইয়ামে জাহেলিয়া যুগ এবং আরবদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি। আশা করি আজকের ক্লাসটি
তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। একই সাথে তোমরা সৃজনশীল যে প্রশ্নগুলো আসে, যেই ধারণাটা তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে মেইন টপিক কি, গল্পগুলা কি, সেটির মাধ্যমে তোমরা সৃজনশীলেও সহজে উত্তর করতে পারবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।